বর্তমান সময়ে হঠাৎ করে একটা প্রশ্ন বাঙালিদেরকে করা হচ্ছে যে তুমি নেতাজিকে চুজ করলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে চুজ করতে পারো না, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে চুজ করলে নেতাজিকে চুজ করতে পারো না। আমরা কেন দুজনকে চুজ করতে পারি না? শ্যামাপ্রসাদ মুখার্জিকে এরা ছুঁতে আসছে, ওকে ফাইন, এরা গোপাল পাঠাকে বলছে গুন্ডা। আজকে এটা সত্যি কথা, শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতো তাহলে এই পশ্চিমবঙ্গে কলকাতা আমি বসে থাকতাম না, এই জায়গাটাই থাকতো না। হিন্দু বাঙালিদের এপার বাংলা ওপার বাংলা, এটাও কিন্তু রাজনীতি, এটা ডিভিশন তৈরি করা, ঘটি বাঙাল। সে রাজনৈতিক ভাবে তার সঙ্গে দ্বন্দ্ব থাকতেই পারে, সেই লোকটাকে পাহাড়ে নিয়ে গিয়ে মেরে ফেললে। অনেকেই জানে না যে শুধুমাত্র পশ্চিমবঙ্গকে বাঙালির হিন্দু বাঙালির হোমল্যান্ড করা ছাড়াও শিক্ষাক্ষেত্রেও অনেক অবদান ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ও অনেক লম্বা সময় আগে তার বইদের লিখছে, আমরা যদি আমাদের নিজেদের ভাই বোনদের, মানে যারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের বিহারি বা মারোয়াড়িদের মেরো খোট্টা বলে থাকি, এভাবে কিন্তু বাঙালিরা এগোতে পারে না। তুমি বলে এসছো বঙ্গবন্ধু মুজিবুর রহমান, ও বঙ্গবন্ধু হবে ওর দেশে, আমার দেশে কি করেছে? বাঙালরা যে কি কষ্ট করেছে না, এগুলো জানলে মানুষ মানে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে। কমিউনিস্টরা বা টিএমসিও চাইনি যে গ্রেট ক্যালকাটা কিলিং এর মতো জিনিসগুলো সামনে আসুক। নেতাজিকে নিয়ে এরা কিছু করেনি কেন? কারণ নেতাজিকে ভয় পায়। নেতাজি সত্যি বলতে গেলে তারা এরা সত্যি বলবে, অশোক ঘোষ মরে যাওয়ার আগে দুঃখ করে বলেছিল যে আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে আমি বামফ্রন্টে যোগ দিয়েছিলাম। বামফ্রন্টে যোগ দেবে ফরওয়ার্ড ব্লকে সারা জীবন কমিউনিস্ট কখনো দেখতে পায়নি। ফরওয়ার্ড ব্লক ছিল শত্রু কমিউনিস্টদের। সুভাষচন্দ্রকে তাই তোজোর কুকুর বলেছিল। নমস্কার, এসএসএনই কনফোর্সে স্বাগত। আজকে আমাদের চেয়ারে যিনি রয়েছেন তার ব্যক্তিত্ব এবং ইন্টেলেক্টের প্রতি আমার দুর্বলতা রয়েছে অনেকদিন ধরে, তিনিও জানেন সেটা। এবং আগেরবার তিনি যখন এসেছিলেন আমাদের পডকাস্টে, সেই সময় আমি এতটা লম্বা সময় প্রশংসা হয়তো করেছিলাম, তার কারণে কিছু মানুষ কমেন্টও করেছিল যে কুণালদার এত প্রশংসা কেন। তো কুণালদার প্রশংসা কেন সেটা কুণালদার সাথে আমি ব্যক্তিগতভাবেই বলা হয় বা ডিসকাস করি। আজকে পার্টিকুলারলি কুণালদাকে ডাকা যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে বঙ্গ রাজনীতিতে একটা পরিবর্তন। এই দীর্ঘ সময় পরে, 15 বছর পরে, বা এই বঙ্গ রাজনীতিতে পরিবর্তনের কারণ বলুন, বা ধরুন এই স্বাধীন ভারতে বাংলা যখন আলাদা করে ভাগ হলো, বা বাংলার রাজনীতির সম্পূর্ণ ইতিহাস, বাঙালির ডিএনএর মননের ব্যবচ্ছেদ, এই সমস্ত কিছু নিয়ে একটা কথাবার্তা, যার মধ্যে আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে একেবারেই ফেলে দিতে পারি না। এবং এই টপিকগুলো আজকের রাজনীতিতে খুবই প্রাসঙ্গিক হয়ে পড়েছে, তার জন্য আজকে কুণালদা আমাদের পডকাস্টে এসছেন। কুণালদাকে প্রথমেই স্বাগত। তুমি আছো কেমন, বলো? তুমি যেভাবে শুরু করলে তো মানে আমি ঘাবড়ে গেলাম শুরুতে, যে কি বলবো বুঝতে পারছি না। মানে তুমি এক্সপেকটেশনের পারদটা এতটা চড়িয়ে দিয়েছো যে হয়তো আমি ধবাস করে পড়তে পারি। ভালো আছি, খুব ভালো আছি। বর্ষাকাল চলছে, রোমান্টিক সিজন, আর বেশ ভালো লাগছে। কুণালদা, প্রথম আমি তোমার কাছে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বাঙালির রাজনৈতিক মানসিকতাটা বুঝতে চাইবো। আমরা অনেক সময় বাঙালিকে এইভাবে আলাদা করি যে নর্থ ইন্ডিয়ার থেকে বাঙালি এই জায়গায় আলাদা আলাদা, যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই কথাটা আমরা শুনে থাকি। বা বাঙালি ধর্ম নিয়ে খুব একটা মাতামাতি করে না, বা ধর্মের বেসিসে ওয়েস্ট বেঙ্গলে ভোটটা করানো যায় না। এই কথাটা আমরা কিন্তু অনেকটা লম্বা সময় ধরে শুনে এসেছি। আমার সেই জায়গা থেকে থাকবে, কিন্তু এই বাংলাতেই তো দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর মতো ঘটনা ঘটেছে একটা সময়। আমরা কি সত্যি ধর্মের থেকে ওপরে বাঁচি, না ভেতরে ভেতরে বাঙালি কোথাও গিয়ে ধর্ম ভীরু বলো বা তারা সাম্প্রদায়িক, কিন্তু কোথাও গিয়ে একটা নর্থ ইন্ডিয়াতে রয়েছে বাঙালি ভীরু এবং কাপুরুষ কিন্তু সাম্প্রদায়িক। এই বিষয়টা নিয়ে আমি তোমার কাছে জানতে চাই, বাঙালি অ্যাকচুয়ালি কেমন বা কি, এটা তোমার কি ধারণা? বাঙালিকে পর্যালোচনা করা এত সহজ নয়। মানে বাঙালি একটা অদ্ভুত বলবো এই কারণে, কারণ বাঙালির চরিত্র গোটা ভারতবর্ষের অন্যান্য প্রভিন্সের থেকে একেবারেই আলাদা। বাঙালি বরাবরই প্রতিক্রিয়াশীল, এবং সেটা যে সবসময় সঠিক সেটা নয়। এবার দেখো, ইডেন গার্ডেন্সে সৌরভ গাঙ্গুলি না খেললে যেমন মানে চেয়ার ভেঙেছে বাঙালি, রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ভারতকে হারুক ভারত এমনটাও চেয়েছে। আবার এই বাঙালিও সবসময় ভারতের যে কোনো প্রতিক্রিয়াশীল বাঙালি তো স্বাধীনতা সংগ্রামে সবার আগে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছে।
এবং প্রথম লড়াই করেছে বাঙালি। সো বাঙালিকে বোঝা খুব ডিফিকাল্ট। বাঙালি আজকে তুমি যেটা দেখছো সেটা খুব একটা বাঙালি আছে বলে মনে হয় না, কারণ বাঙালিত্ব চলে গেছে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে বাঙালি বরাবরই হচ্ছে একটু ইন্টেলেকচুয়াল। এই ইন্টেলেকচুয়ালনেসটা বাঙালির এসেছিল পড়াশুনোর মধ্যে দিয়ে। বাঙালি অনেক বেশি পড়াশুনো করতে ভালোবাসতো, বই পড়তো, বিভিন্ন ধরনের কালচারাল ব্যাপারে বাঙালি সবসময় এগিয়ে ছিল। গান, অভিনয়, নাচ, বিশেষ করে সাহিত্যে একটা বাঙালির বিশাল বড় জায়গা ছিল। আমরা রবীন্দ্রনাথকে দেখেছিলাম। গোটা ভারতবর্ষে আজও রবীন্দ্রনাথের যে পরিচয় বা পরিচিতি, বিশ্বকবি হিসেবে শুধু নয়, আমরা জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা পড়ি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালির সাহিত্য জগতের মানুষরা সবসময় টপ। শুধুমাত্র কি তাই, আমরা যদি দেখি গানের জগৎ, সেখানেও বাঙালি একটা সময় 60s, 70s, 80s, 90s মানে কাঁপিয়েছে। হ্যাঁ, বলিউড কাঁপিয়েছে, বাংলাতেও কাঁপিয়েছে। এবং তার পরবর্তী সময় যদি আমরা দেখি, ফিল্ম ইন্ডাস্ট্রি যেমন একটা বিশাল অংশ বাঙালির একটা কৃতিত্ব ছিল। মানে বিশেষ করে যদি দেখো, সাহিত্যে বাঙালি একটা অনেকটা এগিয়ে। আমরা সত্যজিৎ রায়ের মতন এত বড় একজন ফিল্ম ডিরেক্টরকে পেয়েছি। আমরা খেলাধুলোতেও নিজেদেরকে সেই জায়গায় রেখেছি। রাজনীতিতে পর্যন্ত বাঙালি সবসময় একটা আইকনিক জায়গা তৈরি করেছিল। সেটা জ্যোতিবাবু, অনেকে পছন্দ করুক না করুক, তিনি রেকর্ড তৈরি করেছিলেন এবং গোটা বাংলাতে জ্যোতিবাবুর নাম জানতো। পরবর্তীকালে মমতা ব্যানার্জি ছিলেন চিফ মিনিস্টার। তো বাংলা না সবসময় একটা মানে চুপ করে বসে থাকার মধ্যে নয়। এবার যদি বাংলার বিভিন্ন আন্দোলন দেখো, বাংলা স্বাধীনতার আন্দোলন তো একটা পার্ট। তারপর বাংলাতে বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে, সেটা তুমি কংগ্রেস পিরিয়ডের আন্দোলন বলো, আমাদের 70-এর দশকে যদি আমরা দেখি, সেখানে ভয়ঙ্কর নকশাল আন্দোলন দেখো, তুমি কমিউনিস্টদের আন্দোলন দেখো। আন্দোলনটা বাংলাতে একটা বরাবর চিত্র ছিল, যে এখানে বাঙালি কখনো চুপচাপ হাত গুটিয়ে বসে থাকেনি, আন্দোলন করেছে সব সময়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর ক্ষেত্রেও আন্দোলন হয়েছে। বাঙালি কোনো কিছু চুপ করে সহ্য করে যাবে এটা হয় না। যে বাঙালি সৌরভ গাঙ্গুলির জন্য চিয়ার করেছিল একদিন, আজকে সৌরভ গাঙ্গুলি অন্যায় করলে তার বিরুদ্ধেও বলেছে। দিস ইজ বাঙালি। বাঙালি এমন চরিত্র নয় যে শুধুমাত্র সে বেঙ্গলের আইকন বলে তাকে ধরে রেখেছি। এটা যেমনি বাঙালির চরিত্র, আবার বাঙালির চরিত্রে এই দিকটাও রয়েছে যে বাঙালি একটু আমার মনে হয়েছে কখনো কখনো পরশ্রীকাতর। অলস কি কোথাও না, অলস বাঙালি একদমই না, এই কথাটা ভুল। এটা যারা ব্যাখ্যা করে তারা ভুল। এইগুলোই আজকে তোমাকে মানে জিজ্ঞেস করতে বাঙালি অলস একদমই নয়। দেখো, আমি এটা কেন বলছি, বাংলায় আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, যে যখন ওই আমাদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার একজন, কি নাম ওর না, বিবেক বিন্দ্রা, যখন বলেছিল যে বাঙালি দুপুরবেলা ঘুমায়, ওর দ্বারা ব্যবসা হবে না। বিবেক বিন্দ্রা আমার মনে হয় সামান্য জ্ঞান বাঙালি সম্পর্ক ছিল না। মানে বাঙালি প্রথম ব্যবসা করেছিল ভারতবর্ষে। দ্বারকানাথ ঠাকুরের নাম হয়তো বিবেক বিন্দ্রার জানা ছিল না। ব্যবসা ব্রিটিশ আমলে কিভাবে করতে হয় ব্রিটিশদের চাকর বানিয়েছিল বাঙালি। বাঙালির বাবু কালচার দেখেনি এরা। বাঙালির একটার পর একটা নাম আছে বিজনেসম্যান, টপ লেভেলের বিজনেসম্যান সেই সময়। আজকেও বাংলায় প্রচুর বিজনেসম্যান আছে, আমরা জানি না, আমরা হয়তো নাম্বারসটা কমেছে, কিন্তু বাঙালি গোটা ভারতবর্ষে একসময় বিজনেসের টাইকুন ছিল এরা। তো অলসতার যদি দিক দেখি, তাহলে যে বাঙালি এত কিছু সৃষ্টি করলো, সে বাঙালি অলস কি করে হতে পারে? রবীন্দ্রনাথ এখনো পর্যন্ত যা লেখা লিখেছেন সেটা তখন অলস লোকের লেখার পক্ষে সম্ভব নয়। আজকে সত্যজিৎ রায় যেটা বানিয়েছেন সেটা তো কোনো অলস লোকের পক্ষে সম্ভব নয়। বাঙালি মনে হয় সবচেয়ে বেশি নোবেল পেয়েছে, বাঙালি অস্কার পেয়েছে প্রথম, নোবেল প্রথম, অস্কার পেয়েছে বাঙালি প্রথম, ওটাই বলছি, সত্যজিৎ রায়। হ্যাঁ, নোবেলও প্রথম পেয়েছে রবীন্দ্রনাথ। তো কুড়ি মানুষরা কি করে এগুলো পেতে পারে? সম্ভব না। কিন্তু বাঙালির প্রতিক্রিয়াশীল হওয়াটা কখনো কখনো বড্ড বেশি নেগেটিভ জায়গায় চলে গেছে। যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের রাজনীতি আমাদের গ্রাস করেছে। আমরা অনেক বেশি রাজনীতি ওরিয়েন্টেড হয়ে যাওয়ার ফলে আমাদের জীবনে যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলোকে আমরা হারিয়ে ফেলেছি। আমি এখানে তোমাকে একটা প্রশ্ন করছি, এই রাজনীতি সব জায়গার, মানে তুমি বলছো কলেজে রাজনীতি ঢুকে যাওয়া, পাড়ার ঠেকের মধ্যেও রাজনীতি, এবং আমি একটা বাড়ি কিনতে যাচ্ছি সেখানেও রাজনীতির প্রবেশ,
বা রাজনীতি থাকা, এইটার কথা কি বলছো তুমি? দেখো, রাজনীতির ব্যাপারটা কি বলতো, প্রতিক্রিয়াশীল মানে কি? ধরো তুমি একটা ঘটনা ঘটছে, তুমি প্রথমে গিয়ে প্রতিবাদ করছো। আমি কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বাঙালি রক্তটা এরকম। সুভাষচন্দ্র বোস তিনি একজনের বাড়িতে গেছেন, গিয়ে দেখছেন জানলা দিয়ে বস্তি মতন এলাকা একজন তার স্ত্রীকে পেটাচ্ছে, কারণ মদ্যপানের পয়সা পায়নি। উনি সেখানে গিয়ে ঠাঁসি একটা চর, কষিয়ে চর বউয়ের গায়ে হাত তুলেছে কেন? লোকজন তাকে ঘিরে ধরেছে। সেখানে যার বাড়িতে গেছিলেন তিনি তাকে ডেকে বলছে, কি করছেন এসব? আপনি অন্য জায়গা পেয়ে, এইটা সেরকম জায়গা নয়, মারধর করে দেবে আপনাকে। তখন উনি বলছেন যে দেখুন, প্রতিবাদ হবে ইনস্ট্যান্ট, ভেবে চিন্তে নয় যে বিনিময়ে কি পাবো, কি হবে, আমার কি হবে, আমি এর থেকে লাভ করবো কিনা, বা আমাকে কেউ কোনো ক্ষতি করবে কিনা, এভাবে প্রতিবাদ করা যায়। তো বাঙালি এরকম বরাবরই যে প্রতিবাদী বাঙালি। তো সেই প্রতিক্রিয়াশীল বাঙালি স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়েছিল। ভারতবর্ষের অন্যান্য প্রভিন্সে খুঁজে খুঁজে নাম বের করতে হয়, বাংলা পাঞ্জাবে বের করতে হয় না। তাহলে সেই প্রতিক্রিয়াশীল বাঙালির ওই চরিত্রটাই অন্য ক্ষেত্রে কিন্তু নেগেটিভভাবেও ছড়িয়ে পড়েছে। তুমি এই যে প্রতিক্রিয়াশীল হওয়াটা, সমস্ত কিছুতে একটা মানে কমেন্ট পাস করা, যেটাকে আমরা বলি ইনভলভ হয়ে যাওয়া সব কিছুতে, বাঙালি কিন্তু সেটা হয়েছে। বাঙালি কংগ্রেস পিরিয়ড বলো, সেখানেও আমরা দেখেছি খুব বেশি রাজনীতি ওরিয়েন্টেড। আমরা সিপিএম আমলে দেখেছি সেটা আরো বেড়ে গেছে, রাজনীতি ঘরে ঘরে ঢুকে গেছিল। আমরা তৃণমূল আমলে দেখলাম সেটা আরো বড় হয়ে গেল। আমরা রাজনীতিটাকে খাই, পড়ি, ঘুমাই। সে কারণে কি হয়েছে, আমাদের যে বাকি উন্নয়ন বা উন্নতির দিকগুলো ছিল, ইদার আমরা সেগুলো বুঝতে পারিনি, সেগুলো আমাদের জন্য কি কি হওয়া উচিত ছিল, অথবা আমরা যেটা ডিজার্ভ করতাম বিভিন্ন সোসাইটির সেই এলিট লোকগুলোর মাধ্যমে, সেই এলিট লোকগুলোকে আমরা আস্তে আস্তে রাজনীতিতে কিনে ফেললাম। আমরা এমন লোককে বুদ্ধিজীবী বানিয়ে দিলাম যারা বেসিক্যালি ডিজার্ভই করে না সেই জায়গাটাকে, আসল লোকগুলোকে সরিয়ে ফেললাম। মাস কখনো তোমার ফিউচার ডিসাইড করতে পারে না। মানে সংখ্যা মানে সে ভোট দেয়, কিন্তু সে সব জানে এরম হয় না। সব জানে কে? যারা অ্যাটলিস্ট সমাজে প্রতিক্রিয়াশীল, যারা পড়াশুনো করে, যারা সমাজটাকে একটু গভীরভাবে বিবেচনা করতে জানে, এই ধরনের একটা শ্রেণী যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলতাম, সেই শ্রেণীটা তোমার উপর প্রভাব বিস্তার করবে। তুমি ঘরে ঘরে তো স্বামী বিবেকানন্দ, নজরুল বা বিদ্যাসাগর তৈরি হতে পারে না, তারা তো খুব গুটি কয়েক লোকই থাকবে না। তো সেই ধরনের লোকেরা আমাদের সমাজকে চালিয়েছিল এক সময়। তো সেই লোকগুলো যখন চলে গেল, সেই সমাজটাকে ঘিরে ধরলো কিছু অশিক্ষিত ব্যাকবেঞ্চার্স, যারা বেসিক্যালি পড়াশুনো জানে না, সমাজে ভালো মন্দের যাদের কোনো দায় নেই। মানুষকে এই যে কি বলবো, আইকনলেস করে দেওয়া, এটা মানুষকে বিভ্রান্ত করে ফেললো। মানুষ সমস্ত কিছু ছেড়ে রাজনীতির নোংরাতে ঢুকে পড়লো। রাজনীতিটাই হয়ে গেল তোমার আলটিমেট, তোমার জীবনের এন্টারটেইনমেন্ট, তোমার জীবনের সমস্ত সাহিত্য চর্চা, গান বাজনা। তুমি একটা সময় সন্ধে হলেই পাড়ায় পাড়ায় শুনতে হারমোনিয়াম বাজিয়ে গান রেওয়াজ হচ্ছে, সন্ধ্যারতি শুনতে, তুমি বিভিন্ন রকমের পূজার্চনা যেগুলো হতো, সমস্ত যে কালচারাল, যেগুলো আমাদের ইতিহাসকে সামনে নিয়ে এসেছিল, যেগুলো আমাদের পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, সেগুলো সমস্ত শেষ হয়ে গেল। কারণ আমরা আমাদের সমাজে কিছু লোককে দায়িত্ব দিলাম যে তোমরা আমাদের নেতা, আমরাই দিলাম কিন্তু। আর দিনের শেষে আমরা বলতে শুরু করলাম, দেখুন আমার রাজনীতি নিয়ে কিছু যায় আসে না, আমার ওইসব রাজনীতি ফাজনীতি আমি বুঝি না। আমি একটা লোককে বলেছিলাম, আচ্ছা আপনি রাজনীতি বোঝেন না, কিন্তু আপনি চান আপনার ছেলে মেয়ে পরবর্তীকালে পড়াশুনো করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, অথবা একটা সরকারি স্কুলে চাকরি পাক। আপনি সরকারি স্কুলে চাকরি পাবেন কিনা, আপনার ছেলে মেয়ে কালকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কতটা সুযোগ সুবিধা পাবে, কতটা কম পয়সায় সুযোগ সুবিধা পাবে, ইভেন আপনি কালকে যে চাল ডাল কিনবেন, আলু পটল কিনবেন, সেই সমস্ত কিছু ডিসাইড করছে একটা 8 ফেল লোক, যে সমাজের কিছুই কোনো অবদান রাখেনি। সে বলশালী হয়ে আজকে আপনার নেতা হয়ে গেছে, কালকে আপনার ভাগ্য সে ডিসাইড করে দিচ্ছে, আর আপনি বলছেন আপনি রাজনীতি বোঝেন না। কিন্তু রাজনীতিটাকে পোলারাইজ করা হলো ধর্মীয়ভাবে। বাঙালি ধর্মের মধ্যে ঢুকে গেল, বাঙালির ইন্টেলেক্ট হারিয়ে গেল। আজকের ভোটে যে জয়লাভ হয়েছে না, এটাও ধর্মীয় কারণে হয়েছে। এর কবে থেকে ঢুকলো সেটা? বেশি দিন তো তাহলে বামফ্রন্ট কিভাবে এখানে ছিল? বামফ্রন্টের আমলেও ছিল। আচ্ছা, বামফ্রন্টের আমলেও ছিল। ব্যাপারটা হচ্ছে, দেখো পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নাম্বারস ধরে ভোট হয়, এবারও হয়েছে, আগেও তাই হয়েছে। আগে যেটা হতো, মাইনরিটিসটা ছিল মেজরিটি, ভোট মেজরিটি, মাইনরিটিস ভোটটা পেয়ে গেল, মেজরিটিতে একটু নিয়ে নিলাম,
ব্যাপারটা জমে গেল। এবার হলো মেজরিটিটাই উল্টে ভোট দিয়ে দিয়েছে, এটাই তো ঘটেছে। রাজনীতি থেকে পোলারাইজ করা হয়েছে এই বলে যে হিন্দুরা সমস্যার মধ্যে আছে, মেবি ছিল একটা শ্রেণীকে কুণালদা, আমি এই রাজনৈতিক বিষয়টাতে আসছি একটা প্রশ্নের পরে, জাস্ট আমি এর মধ্যে। হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে আমরা তাহলে এই কথাটা কোথা থেকে আসলো যে বাঙালি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করলো, মানে এত আমরা বাংলা, পাঞ্জাব বা মারাঠা ইয়েটাও শুনতে পাই, সেখানে তাদের এই ভীতু তকমা লাগিয়ে দেওয়া বা অলস তকমাটা, এটা কাদের লাগানো? এটা কি নর্থ ইন্ডিয়ান বা বাইরের কারো? এইটা আমি জেনে তারপর আসবো। তোমাদের কারা বাঙালিদের, বিশেষ করে হিন্দু বাঙালিদের এপার বাংলা ওপার বাংলা, এটাও কিন্তু একটা রাজনীতি। এটা ডিভিশন তৈরি করা, গটি বাঙাল, এটাকে ডিভিশন তৈরি করা হয়েছে যাতে কনফ্লিক্টটা বজায় থাকে, এবং এটা ভেবেচিন্তে করা হয়েছে। আজকে না, সেই সময় করা হয়েছিল, মানে যখন পার্টিশন হয় সেই সময়। বাঙালিকে বরাবর একটা সমাজের শ্রেণী ভয় পেত, ভারতবর্ষের একটা শ্রেণী ভয় পেত। বাঙালি ডেঞ্জারাস জিনিস, কারণ বাঙালি যেখানে ঢুকবে সেখানে একদম পুরো জিনিসটাকে দেখবে, বিচার করবে, বুঝবে, তারপর সেটার মধ্যে থাকবে। গান্ধীজি ভয় পেয়েছিল সুভাষচন্দ্রকে, কারণ ওরকম একটা মানুষ আর 5 জনের কথায় চলা মানুষ নয়, এবং তার নিজস্ব একটা মতামত আছে। বাঙালিকে যদি তুমি দেখো, এখনো বিভিন্ন ইনস্টিটিউশনে দেখবে তারা টপে বসে আছে। বাঙালি কিন্তু এতটাই মেধাবী, বাঙালিকে তুমি কিছু বুঝিয়ে দিলে হবে না। বাঙালি বরাবর একটুখানি বুদ্ধিমান। তো এই বুদ্ধিমান শ্রেণীটাকে দমন করার জন্য এর মধ্যে ধরো বাঙালির মধ্যে কিছু গুণ আছে, সেটা হচ্ছে বাঙালি একটু খেতে ভালোবাসে, বাঙালি একটু সাহিত্য চর্চা করতে ভালোবাসে, বেড়াতে ভালোবাসে, বাঙালি একটু নিভৃতে থাকতে ভালোবাসে, নিজের মধ্যে থাকতে ভালোবাসে। বাঙালি ঠিক বেনিয়া নয়। আসলে একটা শুনতে খারাপ লাগবে, বেনিয়ার বুদ্ধি নিয়ে না সমাজ চেতনা বদলানো যায় না। এবার বেনিয়ারা কি ভুল কাজ করছে? না, তারা তাদের কাজ করছে। বেনিয়া মানে যারা ব্যবসায়ী, ব্যবসা করে, তা না হলে সমাজের স্ট্র্যাটেজি চলবে। তো ভারতবর্ষে প্রচুর বেনিয়া সম্প্রদায় রয়েছে। কিন্তু তুমি যদি সমাজে কিছু নতুন কিছু করতে চাও, তাহলে তোমার একটু সময় দরকার, তোমার চিন্তা ভাবনা করতে হবে, তোমাকে সমাজটাকে বদলানোর জন্য। হ্যাঁ, যেখানে বাঙালিরা কন্ট্রিবিউট করে এসছে এবং করছিল, সেই জায়গাটাতেই দেখা গেল অন্যান্য অপরচুনিস্টরা সেই জায়গাটা নিয়ে নিল। বাঙালিকে এই সমস্ত সুযোগ সুবিধা থেকে আস্তে আস্তে পিছিয়ে দিল, লোভ দেখিয়ে দেখিয়ে। বাঙালি কলকাতা শহরে যদি তুমি দেখো, আজকে বেশিরভাগ জায়গাতে বাংলায় কথা বলা হয় না। এটা কিন্তু কোনো রাজনৈতিক কারণে হয়নি, এটা হয়েছে বাঙালি সরে এসছে আস্তে আস্তে, সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, নিজের জমি জমা বেচে দিয়েছে, কলকাতা শহর থেকে শুরু আস্তে আস্তে মফস্বলে ঢুকে গেছে। কলকাতা শহরে জিনিসপত্র বেচে দিয়ে তারা মফস্বলে চলেছে, সেখানে মারোয়াড়ি, গুজরাটি এরা অনেক বেশি বিজনেস করছে, তারাই জায়গা করে নিয়েছে। তুমি এটা ভালো করে লক্ষ্য করবে, একটা বিহারি ছেলে বিহার থেকে এসে এখানে অনেক বেশি পরিশ্রম করে, ঠিক। সেটা ছোট দেখবে রুটির দোকান খুলেছে প্রথমে, সেই রুটির দোকানটা থেকে আস্তে 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 পরিশ্রম করতে করতে সে একসময় একটা মুদি দোকান দিয়ে দিয়েছে, এবং মুদি দোকানটা বড় হতে হতে এমন বড় হয়ে গেছে যে আশেপাশের যে বাঙালি মুদি দোকানগুলোকে ছাড়িয়ে গেছে। কেন? কারণ ওর বেনিয়ার বুদ্ধি আছে, প্লাস এদের নিজস্ব একটা সার্কেল থাকে, ভাই, পাড়ার, গ্রামের লোক, এরা এদের হেল্পও করে খুব। এবং এর ফলে কি হয়, এই বিজনেস সেক্টরে এরা ভীষণভাবে ইনভলভ হয়ে গেছে, এবং এরা কিন্তু সাফল্যটা অনেক বেশি পেয়েছে। বাঙালি সেই তুলনায় অন্য অন্য চিন্তার মধ্যে ঢুকেছিল, সেগুলোকে তারা ফ্লারিশ করার চেষ্টা করেছিল, কিন্তু তাদেরকে গাইড করার মতন আর কেউ রইল না সমাজে। তাদের স্বাধীনতা উত্তর সময় বলছো, আস্তে আস্তে বদলেছে। আমি ধরো আজকে বলি যে তুমি লাস্ট 30 বছর আগেও 40 বছর আগেও যে চরিত্রটা ছিল বাঙালির, সেটা কিন্তু আজকে নেই। তুমি বাঙালি পলিটিশিয়ানসদেরকে দেখতে পাও পার্লামেন্টে খুব ভালো বক্তব্য রাখতে, না, তার মানে সেই পড়াশোনার জায়গাটা নেই। সেই জায়গাটা নষ্ট হয়েছে আজ থেকে 30 বছর, 20 বছর, 30 বছরে নষ্ট হয়ে গেছে, তার আগে পর্যন্ত ছিল। তার ফলে কি, বাঙালির যে চর্চার জায়গাটা, যে ক্ষেতটা যেটা চষত, সেই ক্ষেতটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। এবং সেটা নষ্ট হওয়ার পেছনে বাঙালি নিজে কিছুটা দায়ী, আর কিছুটা আমাদের বিভিন্ন প্রভিন্সিয়াল যে আমাদেরকে ডিসরেসপেক্ট করা, সেই জায়গাটা কিন্তু আছে। আমরা বিভিন্ন হিন্দি সিনেমাতে দেখেছি যে বাঙালিকে বড্ড বেশি একটা কমিক চরিত্র দেখানো হয়, শুধু বাংলা না, পাঞ্জাবিদের, সাউথ ইন্ডিয়ানদের, যেহেতু এরা হিন্দি বলয়ের লোক নয়, তাই এরা একটুখানি কমিক চরিত্র।
কোনো বাঙালি মানে মানে এরম করে কি সবসময় হিন্দি বলে যেভাবে দেখানো হয়? এমন কিছু কিছু যদি দেখো যে বাঙালি অ্যাক্ট্রেস পর্যন্ত সেও কমিক চরিত্রে ওইরকম করে বাংলা বলছে, সে বাঙালি নিজে, নাম বললাম না আর, এরকম আমি দেখেছি বোম্বেতে। বাঙালি মানেই একটুখানি অলস, এটা মনে করে দেওয়া হয়েছে। বাঙালি মানেই একটুখানি বোকা বোকা হিন্দি বলে, এটা একটা প্রচার চালানো হয়েছিল। এই বিষয়গুলো চাপানো তুমি বলছো somehow। হ্যাঁ, এবং বাঙালি প্রচুর শোষণের শিকার হয়েছে বা ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সে। আমি আসবো সেই বিষয়টা কংগ্রেস তুমি একটা জিনিস বলো, তুমি বলছিলে যে বাঙালি ধীরে ধীরে ধর্ম থেকে ওপরে উঠে চলে গেল, যে ধর্মনিরপেক্ষটা ছিল সেটা আর থাকলো না, এবারও ভোটটা ধর্ম নিরপেক্ষ নয় আমি এটা বলছি না। এইটা কবে থেকে হলো বা কিভাবে, তুমি একটু বলো। সিপিএম আমলে এরাও মুসলমান ভোটটাকে ধরে রেখেছিল, বাঙালি এটা বুঝতে পারেনি। তার মানে তুমি বলছো যে সিপিএম বলে 34 বছর যখন আমরা ছিলাম তখন ধর্মনিরপেক্ষ সবাই ছিল, কেউ ধর্ম নিয়ে ভাবতো না, এটা ভুল কথা, তখনও মানুষ ধর্ম নিয়ে ভাবতো না। ব্যাপারটা এইভাবে ভাবো, উল্টো ভাবো। ব্যাপারটা হচ্ছে মুসলমান সম্প্রদায়কে আমি পেছনে পেছনে তোল্লাই দেব, কিন্তু সেটা মানুষ বুঝতে পারবে না। এবার মুসলমান সম্প্রদায়ের কেমন, ধরো আমি বলি, আমি মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে বলছি না, সরকার যেটা করতো সেটা বলছি। আমি একই স্কুলে পড়তাম, যে স্কুলে মুসলমান বন্ধুরা পড়তো আমাদের, তাদের জন্য আলাদা করে একটা ক্লাস হতো, আরবি ক্লাস দেখতাম। আমরা বুঝতাম না যে ওরা আরবি কেন পড়ে, ওদের জন্য আলাদা কিছু জিনিসপত্র আসতো, দেখেছি ওদের কিছু ফেসিলিটিস থাকতো। মুসলমান সম্প্রদায়ের জন্য আলাদা করে আমরা দেখেছি যে সেই সময় এদেরকে প্রেস করার জন্য ভেতরে ভেতরে অনেক ধরনের মানে বোঝানো হতো যে মুসলমান সম্প্রদায়কে আমরা আলাদা আলাদা চোখে দেখছি। হিন্দু সেন্টিমেন্টটাকে সবসময় অতটা গুরুত্ব দেওয়া হয়নি, কারণ এরা বলতো যে মেজরিটি তো হিন্দুস, এরা কিছু আমাদের ছেড়ে কখনো যাবে না। মুসলমান ভোটটাকে হাতে রাখার জন্য যা কিছু পেছনে পেছনে করা উচিত সেগুলো চলতো। তাতে মুসলমান সম্প্রদায় যে বিশাল লাভ হয়েছিল সেটা কিন্তু না। এবার এরা তো শুধু ভোট ব্যাংকের জন্য ইউজ করেছিল। ইনডাইরেক্টলি এরা মাথায় রাখতো যে মুসলমান ভোটটা আমাদের চাই, তার জন্য মুসলমানদের জন্য যা যা করণীয় করতে হবে। এটা এতদিন চোখে পড়েনি, কারণ ওরা ওইভাবে করেনি। ওদের ওই করণীয়টা খুব ধীরে আস্তে আস্তে পেছনে, কারণ ওদের ফেজ টুপি পড়তে হয়নি, কিন্তু করেছে, ওরাও ধর্মীয় রাজনীতি করেছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে ব্যাপারটা ওপেন ওয়াইড হয়ে গেল, একদম সরাসরি করলো ডাইরেক্ট। ইমাম ভাতা, আমাদের ভাসানের সময় মহরম একসাথে ভাষণ দিতে না দেয়, এগুলো মানুষের চোখে পড়ে গেল। বিজেপি ওখানে এন্টার করে গেল। বিজেপি বুঝলো যে হিন্দুত্বকে যদি এখানে ঢোকাতে পারি তাহলে মানুষকে বোঝাতে পারবো যে দেখো তোমরা ডিপ্রাইভড। বিজেপি এটা 2019 করলো এবং সেই ভোটটা কিন্তু ওরা পেলো। কিন্তু সত্যি কি মানুষ ডিপ্রাইভড ছিল না? এটা শুধু দেখাতেই চাইলো বিজেপি, মানুষ তো ডিপ্রাইভড ছিল। মানে আমি জিজ্ঞেস করি, ধর্মীয় যে বিভাজনটা আজ থেকে না, বহুদিন ধরে চলে আসছে, মানে বঙ্গভঙ্গর সময় থেকে চলে আসছে, সেটা কিন্তু ছিল। সেটা আমি এভাবে বুঝতে পারবো না। আজকে আমি বলতে পারি হিন্দু মুসলমান ভাই ভাই, কিন্তু আমার ঠাকুমারা তো বলতো না, কারণ ওরা তো বিভাজন পার্টিশনের যন্ত্রণা ফেস করে এসছে। ওরা জানে কষ্টটা কি, তাই জন্য ওদের কাছে হিন্দু মুসলমান ভাই ভাই নয়। ওই যে রাগটা, দেখো বাঙালিদের একটু বেশি রাগ গান্ধী এবং নেহরুর উপর। কেন? কারণ সেই সময় গান্ধী নেহরু নেতা ছিল, ওদের কি চিন্ত। সেই জন্য পার্টিশনটা ওই সময় কিন্তু বাঙালরা মেনে নিতে পারেনি, এবং এই বাঙালদের মধ্যে কিন্তু হিন্দু মুসলমানের প্রতি একটা বিদ্বেষ ছিলই। শুধু বাঙাল কেন, হিন্দু এবং মুসলমানের মধ্যে এই বিদ্বেষটা ভেতরে ভেতরে আগুনের মতন ছিল, আছে এবং থাকবে। এটাকে এমনভাবেই তৈরি করা হয়েছে, এটার বেশি ডিটেলে যেতে চাইছি না। সেই জিনিসটাকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এইগুলোকে প্রেস করতে শুরু করলো, তখন হিন্দু সম্প্রদায় ভাবলো যে এবার হয়তো আমাদের দিন শেষ, এবং মুসলমানরা সবকিছু এবার কবজা করে নেবে, হিন্দুত্বটা পশ্চিমবঙ্গ থেকে চলে যাবে, হিন্দুদের আর হয়তো জায়গা থাকবে না। একটা ভয় তৈরি হলো, এবং বিজেপি সেটাকে বারবার হাইলাইট করেছে যে হিন্দুরা ডিপ্রাইভড, সনাতন হিন্দুদের। দেখো, এটা ঠিক যে পশ্চিমবঙ্গের প্রচুর জায়গায় হিন্দুদের পূজাপাঠ থেকে বিরত করা হয়েছে, মূর্তি ভেঙে ফেলা হয়েছে পশ্চিমবঙ্গে। আমি বাংলাদেশের কথা বলছি না, পশ্চিমবঙ্গে। আমি কলকাতা শহরে বলছি, তুমি যেখানে বসে আছো তার থেকে খুব কাছাকাছি সন্ধ্যারতি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। এগুলো কিন্তু ঘটেছে। কেউ যদি আজকে ডেটে বলে যে না এগুলো ঘটেনি, মিথ্যা কথা, প্রপাগান্ডা। প্রচুর কাণ্ড ঘটেছে, আমরা জানি সেগুলো, এবং সোশ্যাল মিডিয়ার জমানাতে উঠেও এসছে সেগুলো। তো বিজেপি সেগুলোকে হাইলাইট করেছে কন্টিনিউয়াসলি। এবার অ্যান্টি ইনকামবেন্সি তো আছে, এই দুর্নীতি ফুর্নীতি এইসব তো গল্প আছে, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু হিন্দুরা একাট্টা হয়ে গেছে। হিন্দুরা বলেছে যে মমতা ব্যানার্জি আপনি মুসলমান প্রেমী,
আপনি মুসলমানদেরই ভালোবাসুন, আমরা ভাই বিজেপির পক্ষে যাচ্ছি, মানে একটা মেজরিটি। যে সংখ্যাটা বিজেপির বাকি ছিল, যেটা পেলে বিজেপি ভোটে জিতে যেত বলতে বিজেপি বারবার ভেবেছে, ওই 72% ওরা পেয়েছিল এর আগের ভোটে, ওটাকে ওরা চাইছিল প্রায় 80 কাছাকাছি নিয়ে আসে, ওটাই ওরা করে ফেলেছে। দ্যাটস ওয়াই চেঞ্জটা হয়ে গেছে, কিন্তু পোলারাইজড হলো সেই ধর্মীয়ভাবে। কিন্তু তুমি দেখো, এটা ঠিক যে সিপিএম আমলে এটাও ঘটেছিল, বাবরি মসজিদ যখন ঘটছে তখন কিন্তু পশ্চিমবঙ্গে তার কোনো প্রভাব পড়েনি। আমরা একটা রাইটের আগুন পর্যন্ত দেখিনি, জ্যোতি বসু কিন্তু সেটাকে প্রতিহত করেছিলেন। কিন্তু বাবরি মসজিদের প্রভাব তো মানে সমস্ত রাজ্যে যে পড়েছিল তাও তো নয়। আমাদের এখানে মুসলিম প্রধান রাজ্যগুলোতে কিচ্ছু হয়নি, মানে অসম বলো, জায়গাগুলো, বাংলা বলো, অঞ্চলগুলোতে কিচ্ছু হয়নি। এবং সেখানে কিন্তু মানে আমরা আজকে যতটা প্রতিক্রিয়াশীল, তখনকার দিনে কিন্তু ছিলাম না। তখন আমরা এই ফিলিংসটা আমাদের মধ্যে আসেনি হিন্দু মুসলমান। এই হিন্দু মুসলমান ফিলিংসটা কিন্তু পলিটিক্যালি আনা হয়েছে, বিজেপি তৃণমূল দুজনেই এনেছে। সিপিএম আজকের ডেটে দাঁড়িয়েও ফ্যালাসি করে বেড়ায়, সে কারণেই হয়তো ওরা অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের জলবন্ধ নিয়ে প্রশ্ন করে, ওরা জাতীয়তাবাদের কথা বলে, ওরা 2019 সালে প্রথম ন্যাশনাল ফ্ল্যাগ তুলেছিল আলিমুদ্দিনে। ওরা তো রাজনৈতিক দল না, আমি অন্য কোনো সংগঠনের প্রশ্নই আসছে না, ওরা পলিটিক্যাল পার্টি, ওরা ভোটে দাঁড়ায়, মানুষের ভোট চায়। তো ফ্যালাসি আছে, তা মানে কেন করতো? কারণ মুসলমান ভোটটা এখানে চাই, ইনডাইরেক্ট, ডাইরেক্ট নয়। তুমি যদি দেখো, ইসরায়েলের পক্ষে কখনো কথা বলবে না, এগুলো কিন্তু ইনডাইরেক্ট। ওরা কাদের কথা বলছে? প্যালেস্তিনীয়দের পক্ষে কথা বলছে। ইসরায়েলি কারা? যারা ইহুদি, যারা একসময় হিটলারের দ্বারা অত্যাচারিত হয়েছিল, ওরা কিন্তু ইহুদিদের পক্ষে ছিল সেই সময়। ওরা হিটলারকে সেই জন্য খারাপ বলে, সেই কারণে নেতাজি ওদের চোখে তোজোর কুকুর। আজকে দেখো ফ্যালাসিটা কেমন, সেই সিপিএম আজকের ডেটে দাঁড়িয়েও মুসলমান ভোটটাকে পাওয়ার জন্য শতরূপ ঘোষ সেই সব জায়গায় চলে যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে মুসলিমরা ডিপ্রাইভ হবে। ওরা চাইছে মুসলমান ভোটটা যেন, মমতার যে মুসলমানটা চলে গেছে আমি সেটা নিয়ে নিতে পারলে ভালো, আমরা নিয়ে নেবো আগে, ওই নাম্বারসটা দেবো না অন্য কাউকে। এই যে খেলাটা, এই খেলাটা কিন্তু স্টিল অন। পশ্চিমবঙ্গ এই মুহূর্তে ধর্মীয় ভিত্তিতেই বিভাজিত। কোনো আমরা হিন্দু মুসলিম ভোট নিয়ে রাজনীতি হলো বা বিজেপি জিতে এলো বা টিএমসির সময় বামফ্রন্টের সময় থেকে এটা শুরু হয়ে গেছিল, তুমি বললে এখনো অবধি বাঙালিদের মধ্যে একটা চাঙ্ক অডিয়েন্স, একটা বড় সংখ্যার অডিয়েন্স সেকুলার এই শব্দটাকে নিয়ে গর্ববোধ করে, বা এই একটা অডিয়েন্স রয়েছে। এইটা কোথাও গিয়ে কি বাঙালিদের মধ্যেই এই প্রবণতাটা বেশি, না সারা ভারতবর্ষে রয়েছে? আর যদি বাঙালিদের মধ্যে এইটা নিয়ে গর্ববোধ করার প্রবণতা থেকে থাকে, এটা কেন, কারণ কি? দেখো, বাঙালিরা, কারণ বিশেষ করে হিন্দু বাঙালিরা, হিন্দু বাঙালিদের কাছে বরাবরই সেকুলারিজমের মানেটা অন্য। কারণ হিন্দু বাঙালি বলছি কারণ এটা বুঝতে হবে না, হিন্দুরা তো এমনি সেকুলার, আলাদা করে হওয়ার কি দরকার? আমার পয়েন্টটা এখানেও রয়েছে। আমি এভাবে ব্যাখ্যা করতে চাই না যে হিন্দুরা সেকুলার অন্যরা সেকুলার নয়, আমি এভাবে বলবো না। কারণ প্রত্যেকটা ধর্মের নিজস্বতা আছে, তাদের নিজস্ব সেকুলারিজম থাকতেই পারে। কেউ হতেই পারে, তুমি কোনো একটা সম্প্রদায়ের না, হয়তো তারা ধর্মে বিশ্বাসই করেন না, আছে, তুমি জানো না, হয়তো আমি জানি না। এটা কেন বলছি? হিন্দুদের কথা বলছি কারণ হিন্দু ধর্মে ধরো এখানে কিছু মানুষের জন্ম হয়েছিল, সেটা তুমি শ্রী চৈতন্য দেবের কথা বলতে পারো, তুমি রামকৃষ্ণ দেবের কথা বলতে পারো, বিবেকানন্দের কথা বলতে পারো। এরা যদি বাংলায় না আসতেন তাহলে বাঙালির ধর্মচর্চাটাও এরকম হতো না। কারণ বাঙালি বরাবর ধর্ম এবং ভগবান এই চিন্তাভাবনাটাকে অনেকটা আধ্যাত্মিক পর্যায়ে দেখেছে তারা। বিশেষ করে ধর্মের এই গোড়ামি থেকে তারা বেরোতে পেরেছিল। সে কারণেই হয়তো বিবেকানন্দকে নিয়ে আজও বিতর্ক হয় যে তিনি মাছ মাংস খেতেন। এইটাই তো অল ওভার ইন্ডিয়া বিতর্কের জায়গা। তুমি হয়তো জানো বা জানো না, বিবেকানন্দ যখন মারা গিয়েছিল তখন কলকাতার একটি বিখ্যাত সংবাদপত্র লেখা হয়েছিল, দ্য মিট ইটিং মঙ্ক অফ বেলুড় মঠ ইজ ডেড। মানে এটা ছিল কন্ট্রোভার্সির জায়গা যে মাছ মাংস খায়। কিন্তু এটা বুঝতে হবে যে বাঙালির ধর্মচর্চা মাছ মাংসে আটকে ছিল না। কারণ বাঙালি কখনোই বহিরঙ্গে বিশ্বাস করতো না, অন্তরঙ্গে বিশ্বাস করতো। কারণ এখানে এইসব মানুষগুলো জন্মেছিল, এরা কিন্তু বাংলায় রেনেসাঁ এনেছিল। এবং যদি এরা না জন্মাতো তাহলে বাঙালি এই জায়গাটা তৈরি করতে পারতো না। কিন্তু দুঃখের বিষয়, যে লেগাসিকে কন্টিনিউ করেছিল নজরুল থেকে সুভাষচন্দ্র, আমরা সেটাকে ধরে রাখতে পারিনি। আজকে তুমি হয়তো একটা টপিকে পরবর্তীকালে আসবে, তার আগে আমি একটা কথা বলে রাখি যে বাঙালির চেতনাতেই ছিল ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে কিন্তু এই নয় যে আমি মুখ বুজে সয়ে যাবো, যেটা অনেকেই বলবে। বা ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে সব ধর্মকে রেসপেক্ট করা,
মানে আমরা বলি যে ও খারাপ, তাহলে আমি ভালো হব কেন? এটাই তো সাইকোলজি আমাদের, তাহলে আমিও খারাপ হবো, আমিও খারাপটা করব। বাট আমাদের বিবেকানন্দ রামকৃষ্ণ যেটা শিখিয়েছিলেন সেখানে কিন্তু এগুলোর প্রয়োজনই পড়তো না, আমরা অনেক স্বয়ংসম্পূর্ণ ছিলাম। এইটা বুঝতে হবে যে বাঙালি অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল ওয়েতে না গিয়ে হিন্দু ধর্মকে বুঝতে শিখেছিল, এবং সে কারণে হিন্দুত্ব করতে হয়নি বাঙালিকে কখনো। এবং এই কারণেও আমরা কিন্তু অনেক লজিক্যালি জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পেরেছিলাম পলিটিক্যালি। রাদার আমাদের এখানে রাইট হয়েছে, তুমি যেটা বলছিলে গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল, স্টিল আমাদের মধ্যে সেই মানসিকতাটা ছিল, উদারতাটা ছিল, কারণ আমরা সুভাষচন্দ্রের মতো নেতা পেয়েছিলাম যিনি বুঝিয়েছিলেন যে হিন্দু মুসলমান করতে গেলে আখেরে চোখ দুজনেরই অন্ধ হবে, ওটা আমাদেরই দেশের, আমরা একসঙ্গে থাকি আলটিমেটলি। এই গল্পটা আমাদের বাংলায় ছিল না, এটা বড় সত্য। তুমি গ্রেট ক্যালকাটা কিলিংটা উল্লেখ করলে, এখন প্রচুর কথা হচ্ছে যেহেতু বিজেপি জিতে এলো, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আবার রাজনীতিতে একটা রিলেভেন্সের জায়গাতে চলে এসেছেন বিজেপির জন্য, সেই জায়গা থেকে আমি গ্রেট ক্যালকাটা কিলিং সম্পর্কে অনেক তথ্য রয়েছে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কথা বলে। তুমি একটু ছোট্ট করে ইতিহাস এবং তার একটা ছোট্ট ব্যাখ্যা দিয়ে দাও, সঠিক গ্রেট ক্যালকাটা কিলিং এর কাদের জন্য হয়েছিল, কেন হয়েছিল, কি কারণ, পুরো এটা একটু ছোট্ট করে বলে দাও। দেখো, তখন অনেক রাজনৈতিক সমীকরণ ছিল। একদম খুব খোলসা করে বলতে গেলে যে মুসলিম লীগ মনে করেছিল যে এই অংশগুলোকে তাদের মধ্যে রাখবে, এবং বাংলা তার একটা বড় অংশ। সেটা তাদের ব্রিটিশদের দেখানোর ছিল, তাদের শক্তি প্রদর্শন করার ছিল। কমিউনিস্টরা সেই সময় তাদের সঙ্গে ছিল, কিন্তু তারা বুঝতে পারেনি হয়তো এই ঘটনা ঘটাবে মুসলিম লীগ, কিন্তু তার আগের দিন পর্যন্ত তাদের সঙ্গে সভা করেছে একসঙ্গে। মুশকিলটা হচ্ছে কি, যাদেরকে আমরা একসময় খুব মহান নেতা বলে আমরা মনে করেছিলাম ইতিহাসে, তাদের মধ্যে এই হুসেন শহীদ সোহরাওয়ার্দীর মতন লোকেরা ছিল যারা বাংলাতে একসময় শাসন করেছে। এইসব মানুষগুলো তখন ধান্দাবাজিতে পড়ে গেছিল। কংগ্রেস হাত তুলে দিয়েছিল, ভাই আমি এসব দেখতে চাই না, আমাদের এখন দেশ চাই, নতুন দেশ চাই, নেহরু প্রধানমন্ত্রী হচ্ছেন। আর এদের ছিল পাকিস্তানের দাবি। পাকিস্তানের দাবি পূরণ করার জন্য ব্রিটিশকে দেখানো ছিল যে এখানে মারদাঙ্গা করো, কাটো, যত বেশি হিন্দু কাটবে তত বেশি তোমাদের ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব হবে, চলো পাকিস্তান দিয়ে দাও। এটাই মেন উদ্দেশ্য, পাতিকতা, এটাই ছিল কারণ। হিন্দুদের একসঙ্গে কেটে একটা ভয় দেখানোর বা একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছিল, মানে গোটা ইন্ডিয়াকে আনরেস্ট করে দাও, এটা ছিল উদ্দেশ্য মুসলিম লীগের। কমিউনিস্টরা কি সেই সময় তোমার পুরো বঙ্গটাকে বাংলাদেশেই চেয়েছিল? দেখো, কমিউনিস্টরা সত্যি কথা বলতে কি চেয়েছে আর কি চায়নি এটা বোঝা খুব ডিফিকাল্ট, কারণ কমিউনিস্টরা আজকে অনেক বড় বড় কথা বলে। আজকে তারা বলে যে শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি ভারত বিরোধী ছিলেন, মানে তিনি ব্রিটিশদের পক্ষে ছিলেন, এসব বলে। তো আমার বক্তব্য, কমিউনিস্টরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কাদের পক্ষে ছিল? কমিউনিস্টরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ছিল ব্রিটিশদের পক্ষে। ব্রিটিশরা কাদের পক্ষে ছিল? ইউএস এর পক্ষে, মানে ওরা তখন মিত্র শক্তি ছিল, মানে ব্রিটিশ বলেছিল এরা মিত্র শক্তি। তাহলে তো কমিউনিস্টরা সেই সময় কাদের সাপোর্ট করেছিল? ব্রিটেনকে সাপোর্ট করেছিল। ব্রিটেন কোথায় রাজত্ব করেছিল? ইন্ডিয়াতে রাজত্ব করেছিল। এই কমিউনিস্টরা সেই সময় রাজনৈতিকভাবে ফরওয়ার্ড ব্লককে প্রতিদ্বন্দ্বী মনে করত, এবং সেই সময় ফরওয়ার্ড ব্লক স্বাধীনতা সংগ্রাম লড়ছিল, দেশের ভোট লড়াইয়ের জন্য তারা নামেনি ময়দানে, তাদেরকে ধরিয়ে দিত ব্রিটিশদের হাতে। তাহলে কারা দেশদ্রোহী? আজকে সুভাষচন্দ্রকে তোজর কুকুর কেন বলেছিল ব্রিটিশরা? কারণ সুভাষচন্দ্র গিয়েছিল জার্মানির হাত ধরে দেশকে স্বাধীন করার জন্য। আজকে জার্মানি যতক্ষণ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের পক্ষে ছিল ততদিন সুভাষচন্দ্র এগেন্সটে কিছু বলেনি, কারণ তখন সোভিয়েত ইউনিয়ন আর জার্মান এক ছিল। কিন্তু যেদিন হিটলার অ্যাটাক করে দিল সোভিয়েত ইউনিয়নকে, তখন শত্রু হয়ে গেল সোভিয়েত ইউনিয়নের জার্মানি। সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়ার যে মিত্র, সে কমিউনিস্টদের মিত্র। কমিউনিস্টদের একটা ফ্যালাসি কি জানো? ফ্যালাসিটা হচ্ছে, এটা লোকে বুঝবে না, তারা বলে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি নয়, তারা ব্রাঞ্চ খুলেছে এখানে, কমিউনিস্টরা এখানে। সো কমিউনিস্টরা সেই সময় সাপোর্ট করতো কাদের? রাশিয়াকে। তো রাশিয়ার শত্রু যেই হবে সে খারাপ, সে ভারতের জন্য করুক আর না করুক। সুভাষচন্দ্রকে তাই জন্য তোজর কুকুর বলেছিল, কারণ সেই সময় জাপান রাশিয়া বিরোধী ছিল, মানে অন্য পক্ষে ছিল। সো বিষয়টা হচ্ছে, এরা কি চেয়েছে এরা কি চায়নি এটা আজ পর্যন্ত বোঝা যায় না। এরা ইতিহাসের কথা বলে, তো এরা ইতিহাস লিখতেই পারবে না, কারণ ইতিহাসটা লিখলে সত্যিটা বেরিয়ে যাবে। এরা সোভিয়েতের থেকে লোক এনে সোভিয়েতের কথা বলার জন্য পেটুয়াকে তুলে এখানে বমি করিয়েছে, সেই ইতিহাসগুলো আমাদের পড়িয়েছে। আজকে সত্যি কথা বলতে নেতাজিকে নিয়ে এরা কিছু করেনি। কেন? কারণ নেতাজিকে ভয় পায়।
নেতাজি সত্যি বলতে গেলে তারা এরা সত্যি বলবে, অশোক ঘোষ মরে যাওয়ার আগে দুঃখ করে বলেছিল যে আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে আমি বামফ্রন্টে যোগ দিয়েছিলাম। বামফ্রন্টে যোগ দেবে ফরওয়ার্ড ব্লককে সারা জীবন কমিউনিস্ট কখনো দেখতে পায়নি। ফরওয়ার্ড ব্লক ছিল শত্রু কমিউনিস্টদের। এগুলো বলতে গেলে লোকে আজকে বিশ্বাস করবে না, বই পড়ে না সেই কারণে। আজকে ভারতের স্বাধীনতার ইতিহাসটা পড়ুক, তাহলে বুঝতে পারবে। নেতাজি থাকাকালীন তিনি বিরোধিতা করেছিলেন কমিউনিস্টদের, মানে এইটা তো সত্যি কথা। দেখো, নেতাজি তো কোনোদিন কমিউনিস্ট ছিলেন না, না, তিনি বামপন্থী ছিলেন। বামপন্থী ছিলেন, তিনি সোশ্যালিস্ট ছিলেন। সোশ্যালিস্ট মিলিটেন্ট আমি মানে যদি সঠিক শব্দটা প্রয়োগ করি। মিলিটেন্ট বলাটা ভুল, কারণ ভারতবর্ষে সুভাষচন্দ্রের এগেনস্টে ডাইরেক্ট ওইরকম কোনো স্বাধীনতা সংগ্রামের জন্য মানে অস্ত্র হাতে নিয়ে লড়াইয়ের প্রমাণ ব্রিটিশরা কোনো সামনে নেই। ওনাকে ওরা বিপ্লবী মনে করতো, এটা মানছি, বাট উনি তো সশস্ত্র আন্দোলনে সেই সময় মদত দেননি। উনি তো গণতান্ত্রিক আন্দোলন লড়েছিলেন। উনি একটা দেশের সেনা গঠন করে পরে লড়াই করেছেন, বাট যখন উনি কংগ্রেস লিডার ছিলেন উনি তো গণতান্ত্রিকভাবে লড়াই করেছেন। সেই লড়াই তো সঙ্গ দেয়নি কেউ, নো ওয়ান, না কংগ্রেস না শ্যামাপ্রসাদ, কেউ দেননি। আজকে স্বার্থের লড়াই লড়তে হচ্ছে বিজেপিকে, দিস ইজ এ ডিফারেন্ট ইস্যু, বাট দ্য থিং ইজ পলিটিক্যালি দে ওয়ার ডিফারেন্ট। মানসিকভাবে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। আমি বাংলা ভাগের যখন গ্রেট ক্যালকাটা কিলিংটা হচ্ছে সেই সময় তৎকালীন কংগ্রেস কি ভাবছে? তৎকালীন কংগ্রেস কি এই যে হিন্দু বাঙালির হোমল্যান্ড বলে আমরা যে পশ্চিমবঙ্গটা পেয়েছি, তারা কি চাইছিল? তারা কি চাইছিল যে পশ্চিমবঙ্গটা থাকুক নাকি পুরোটা বাংলাদেশে যাক? আমি কংগ্রেসের পার্সপেক্টিভ থেকে জিজ্ঞেস করছি। কংগ্রেস খুব কনফিউজিং একটা ক্যারেক্টার। কংগ্রেস মানে দেখো, একটা কথা বলি, দেশভাগের ক্ষেত্রে কংগ্রেস যে সম্পূর্ণ দেশভাগের পক্ষে ছিল এটা নয়, এটা ভুল কথা। এটা আমি ইতিহাস পড়ে দেখেছি, এটা নয়। ব্রিটেন সেই সময় খুব দ্রুত চাইছিল যে দেশটা ভাগ হয়ে যাক, কারণ এক তো এই রায়ট, এত পরিমাণে রায়ট চলছিল, সেটা লর্ড মাউন্টব্যাটেন কখনো নিজের দায় নিতে চায়নি। তিনি মনে করেছিলেন যে আমার জীবনের যে বই লেখা হবে আমার জীবনে, সেখানে এগুলো লেখা থাকবে, আমি চাই না এগুলো। যত তাড়াতাড়ি ইন্ডিয়াকে 1 বছর আগে স্বাধীনতা দিয়ে দেওয়া হোক, ঠিক আছে, 1948-এ দেওয়ার কথা ছিল, 47-এ হয়ে গেল। সো সেই সময় এই সমস্ত কিছু দেখার পর কন্ট্রোল করতে পারছিল না মুসলিম লীগকে কংগ্রেস বুঝে গেছিল যে এই গল্পে আমাদের আর ঢুকে লাভ নেই, এখন তো আমাদের এখান থেকে বেরোতে হবে। আমাদের আলটিমেটলি এবার দেশটা স্বাধীন হওয়া নিয়ে কথা, মানে উদ্দেশ্যটা কি, এবার দেশ এত দিনের প্রতীক্ষা, এখন ভাই আর কি করে যেভাবে হোক কেটে দাও। মানে ওই জেলে বসে তারা লিখছে যে আমরা এবার স্বাধীন ক্ষমতায় আসতে চাই, স্বাধীন ভারতের। ওটাই তখন বড় উদ্দেশ্য, পাঞ্জাব বাংলা মরুক গিয়ে, ওটা নিয়ে দায় নেই। আর গান্ধী তখন কাঁদছে, বুঝতে পারছে যে কি ভয়ঙ্কর কাণ্ডটা ঘটে গেছে। কংগ্রেস তখন রীতিমতন হাত তুলে দিয়েছিল যে আমাদের আর কোনো দায় নেই। এবার তো ভাই লর্ড মাউন্টব্যাটেন, আপনি সিরিয়াল র্যাডক্লিফকে নিয়ে এসছেন, এটা দাগ টানুন, গল্প শেষ করো। র্যাডক্লিফ লাইন আজকে ধরো বাংলাদেশে তুমি শিলং থেকে দাঁড়িয়ে দেখতে পারো র্যাডক্লিফ লাইন। সিরিয়াল র্যাডক্লিফ কোনোদিনও ভারতেই আসেনি তার আগে। সিরিয়াল র্যাডক্লিফ পালিয়ে গেছিল দেশভাগের আগে, দাগ ফাঁক টেনে দিয়ে। একটা লোককে দিয়েছিল কতগুলো ম্যাপ, এর উপর দাগ টেনে দিন, সেখানে কি আছে, বাড়ি আছে নাকি নদী আছে নাকি পুকুর আছে না মাঠ আছে, কিছু জানেই না, ওপর দিয়ে দাগ টেনে দিয়েছে। রিভারকে মেনশন করেছে, কোথাও ঝিলকে মেনশন করেছে, সেগুলো দেখে দেখে দাগ টানা হয়েছে ম্যাপের ওপরে। সো ওই সময় পাঞ্জাব, মানে পাঞ্জাব প্রভিন্স পাকিস্তানের, আর বাংলার পূর্ব বাংলা আজকে যেটা বাংলাদেশ, এখানকার মানুষের দুঃখ দুর্দশা বোঝার জন্য সে সময় কেউ ছিল না। শ্যামাপ্রসাদ মুখার্জির গল্পটা ওটা অন্য গল্প। আমি বলছি যে বাংলাকে তো আটকাতে পারেনি বিভাজন হতে, বাংলা তো ভাগ হয়েইছে। এখন মুসলিম প্রধান জায়গাগুলো চলে গেছে বাংলাদেশের মধ্যে, আর মানে পাকিস্তানের, পূর্ব পাকিস্তানের মধ্যে। আর এদিক থেকে তোমার মেজরিটি যে হিন্দু এরিয়াগুলো ছিল পাঞ্জাব প্রভিন্সের, সেগুলো ইন্ডিয়ার মধ্যে এসছে। এই লড়াইটা না তখন কেউ আর লড়তে চাইছিল না, তখন দাঙ্গাতে সবাই মানে আর কেউ নিজেকে আগুনে ওই হাত সেঁকতে রাজি নয়, কেউ দায় নিচ্ছে না, কারণ দাঙ্গাটা ভয়ঙ্কর পরিমাণে লেগে গেছিল সেই সময়, এবং ব্রিটিশরা সাকসেসফুল ছিল। ভারতের ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় অধ্যায় হচ্ছে পার্টিশন। ওই দুঃখ, ওই যন্ত্রণা আজকের ডেটে মানুষ জানে না। বাঙালরা যে কি কষ্ট করেছে না, এগুলো জানলে মানুষ মানে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে। এবং আমরা একটু আগে চর্চা করছিলাম, ঠিক এই কারণেই কমিউনিস্টরা বা টিএমসিও চাইনি যে গ্রেট ক্যালকাটা কিলিং এর মতো জিনিসগুলো সামনে আসুক, বা মানে এই সিনেমাটা যখন রিলিজের ব্যাপারটাও হলো, মানে এই কারণেই এরা চাইনি। এটাই তো একটা পয়েন্ট নাকি? দিস আর ফ্যালাসিস। চাইনি মানে তুমি একটা ঘটনা ঘটেছিল সেদিনকে, সেই ঘটনাটা সামনে এনে দেখানোটা কি অন্যায়?
না, তারা তো চোখটা এরকম করে পট্টিটা পড়ে থাকে না, যে এরকম নানা কিছু হয়নি, যতটা এড়িয়ে যাওয়া সম্ভব। তার মানে তো ফ্যালেসি। তুমি ভোট ব্যাংকটাকে হারাতে চাও না, তুমি দেখাতে চাও না যে হুসেন শহীদ সোহরাওয়ার্দী মুসলমান ছিলেন। তুমি বলে এসছো বঙ্গবন্ধু মুজিবুর রহমান, ও বঙ্গবন্ধু হবে ওর দেশে, আমার দেশে কি করেছে ও? ও তো মুসলিম লীগের নেতা ছিল। শোনো একটা কথা বলো, ফ্যালাসির জায়গাটা শোনো। একটা লোক যাকে ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি, সে বলে এসছে মজহব নেই সিখাতা আপস মে बैर रखना। ঠিক আছে, তো হিন্দি হ্যাঁ হাম হিন্দুস্তান আমারা সারে জাহাঁ সে আচ্ছা, ইকবাল। সেই লোকটা মুসলিম লীগে জয়েন করেছিল কদিন পরে, সে বলেছিল পাকিস্তান দাও। ব্যাপারটা হচ্ছে কি বলতো, দেখতে ওপর থেকে লাগে এক, আর ঘটনাটা ঘটে এক। সত্যি কথা যখন তুমি বলতে যাবে, তখন তুমি হয়ে যাবে কোনো একটা পার্টিকুলার ধর্মের দালাল। মুশকিলটা হচ্ছে সেকুলারিজম কথাটা ততক্ষণ পর্যন্ত খাটে যতক্ষণ পর্যন্ত সেটা মানুষকে দেওয়ালে পিঠ না ঠেকিয়ে দেয়। আজকে ভগৎ সিংকে সমর্থন করেনি গান্ধী কারণ সে অস্ত্র ধরেছিল তাই, কিন্তু পিঠটা ঠেকেছিল, আপোষ করেনি বলেই তো। গান্ধী আপোষ করেছিল তাই তাকে এটা করতে হয়নি। তোমাকে যখন মারতে মারতে কেউ দেয়ালে ঠেকিয়ে দেবে, তুমিও তখন উল্টা একটা ঘুষি মেরে দেবে, এটাই নিয়ম। আমি ভগৎ সিং এর ব্যাপারটা থেকে তুমি উল্লেখ করলে একটা প্রশ্ন করব। কমিউনিস্টরা দাবি করেন তিনি একজন কমিউনিজমের মানে সমর্থক ছিলেন বা মানসিকতার মানুষ ছিলেন ভগৎ সিং, এটা কতটা সত্যি? ভগৎ সিং সেই আদর্শে বিশ্বাস করতেন, সেটাতে ভুল কিছু নেই, ঠিক আছে, কিন্তু না সেটা কি বামপন্থা না উদারতা? বামপন্থা কথাটা অন্য জিনিস, বামপন্থা তো অন্য জিনিস। বামপন্থার সাথে কমিউনিজমের কোনো সম্পর্ক নেই। কমিউনিজম একটা ডিফারেন্ট উইং। বামপন্থা যারা উদার মনস্ক, না না না, মানে কংগ্রেস তার উল্টো দিকের মানসিকতা। ধরো কংগ্রেস তো একটা প্ল্যাটফর্ম। সেই সময় কমিউনিস্টরা যারা এখানে এসছে, মানে ধরো দেশে প্রথম ঢুকেছিল এম এন রয়ের হাত ধরে, তারা একটা মানে ধরো কেউ র্যাডিক্যাল ছিল। এবার কংগ্রেস ছিল একটা প্ল্যাটফর্ম শুধু, বাকিরা তো সবই তো এই বামপন্থায় ঢুকছিল, এই উইংয়ে ঢুকছিল, লেফট উইংয়ে ঢুকছিল। কারণ একটা উইং, যে উইংটাতে কমিউনিস্টরা ছিল, আর এই কমিউনিস্টরা পরবর্তীকালে যখন দেখলো ফরওয়ার্ড ব্লকের মতন আরও কিছু বামপন্থী দল তৈরি হচ্ছে, তখন সেখানে ঢুকতে শুরু করলো। এই উইংটা কিন্তু কমন উইং। নেহরু নিজে বামপন্থী ছিলেন। কংগ্রেস বলে তো কোনো রাজনৈতিক দল ছিল না সেই সময়। ভারতবর্ষে যা ছিল সবাই তো লেফট উইংয়ের লোকজন, তারা কেউই এক্সট্রিমিস্ট নয়। সেই অর্থ দেখতে গেলে হ্যাঁ, তো সেই সময় বামপন্থাই ছিল। তো ব্যাপারটা হচ্ছে আজকের সময় দাঁড়িয়ে লেফট ফ্রন্ট আর বামপন্থা এক নয়। লেফট ফ্রন্ট মানে তুমি কমিউনিজম মানসিকতায় ঢুকে যাচ্ছ। সেখানে ধরো তুমি যারা কমিউনিস্টরা তো টপ, তারা যেটা বলছে সেটাই হবে আজকে ডেটে দাঁড়িয়েও। তখন তো সেরকম ব্যাপার ছিল না। তখন কমিউনিস্টরা এসেছিল ফরওয়ার্ড ব্লকে জয়েন করতে, ফরওয়ার্ড ব্লককে দখল করতে চেয়েছিল সেই সময়। সুভাষচন্দ্র বুঝে গেছিল যে ফরওয়ার্ড ব্লক কি ছিল, এটা বোঝো আগে। ফরওয়ার্ড ব্লক কোনো রাজনৈতিক দল ছিল না, ফরওয়ার্ড ব্লক কংগ্রেসের একটা উইং ছিল। সুভাষচন্দ্র চেয়েছিলেন ফরওয়ার্ড ব্লক গঠন করে কংগ্রেসের ভেতরে অন্দরের ভুলগুলো ধরিয়ে দেবেন কংগ্রেসকে। কংগ্রেস একটা প্ল্যাটফর্ম, সেখানে ফরওয়ার্ড ব্লক একটা প্ল্যাটফর্ম। কিন্তু সেই সময় কমিউনিস্টরা দলে দলে সেখানে ঢুকতে শুরু করে দিয়েছিল, ভাঙিয়ে নিতে চাইছিল ফরওয়ার্ড ব্লককে। সুভাষচন্দ্র এটা বুঝতে পেরে গেলেন। ঠিক তার পরের বছর ফরওয়ার্ড ব্লককে তিনি রাজনৈতিক একটা দল বানিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে কমিউনিস্টরা সেখান থেকে বেরিয়ে গেল। তখন তো ধান্দা করার জায়গা নেই না কোনো। আমি এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে বাংলা ভাগের সময় কংগ্রেসরা মোটামুটি হাত তুলে নিচ্ছে, মানে যেটা যে আমরা ঢুকতে চাই না, সরি ভারত ভাগের সময় হাত তুলে নিচ্ছে যে আমরা ঢুকতে চাই না, আমরা স্বাধীন, যা হচ্ছে হচ্ছে ওদিকে ছেড়ে দাও। তার মানে বাংলা ভাগের যে আমরা মানে ভারত ভাগের যে আসল মাইন্ডসেট, আমরা মুসলিম লীগকে কোথাও গিয়ে একটা বলতে পারি, তাই তো? যে মুসলিম লীগ, অবশ্যই মুসলিম লীগ, কোথাও গিয়ে না, মুসলিম লীগই। এবার তুমি মুসলিম লীগের কে সেটা তুমি বলতে গিয়ে তোমাকে অনেকগুলো ভাবতে হবে যে কে অ্যাকচুয়ালি টু নেশনস থিওরি কে এনেছিল, অনেক ব্যাপার চলে, কিন্তু বলছি মুসলিম লীগ পরিষ্কার তারা চেয়েছিল ভারত ভাগ। এইবার আমি চলে আসছি এখানে শ্যামাপ্রসাদ মুখার্জির এন্ট্রি কোথা থেকে হলো, বা শ্যামাপ্রসাদ মুখার্জি এখানে কি ভূমিকা পালন করলো সঠিকভাবে, যেটা ইতিহাসের যেটা তথ্য দিচ্ছে আমাদের কাছে রয়েছে। তো তোমার সোশ্যাল মিডিয়াতে একটা বড় বিতর্ক এখন চলে যে সুভাষচন্দ্র এবং শ্যামাপ্রসাদ, এখান থেকে গল্পটা শুরু করলে বেটার হয়। আসছে। হ্যাঁ, শ্যামাপ্রসাদ মুখার্জি, প্রথম কথা পরিষ্কার করে দিই, শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে সেই সময় শ্যামাপ্রসাদের সঙ্গে যে বিতর্কটা ছিল সুভাষচন্দ্রের, তার সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই, তৈরি তো হয়নি তখন। হ্যাঁ, কেন বলছি, সুভাষচন্দ্র বিশ্বাস করতেন ধর্মনিরপেক্ষতাতে,
মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা, অখিল ভারতীয় হিন্দু মহাসভা, তারা বিশ্বাস করত ধর্মের মধ্যে দিয়ে সংখ্যাগরিষ্ঠতা তৈরি করতে। কারণ মুসলিম লীগের প্রভাব বাড়ছিল ভারতবর্ষে, সেটাকে কাউন্টার দেওয়ার জন্য হিন্দু মহাসভা, দুজনের লড়াই। সুভাষচন্দ্র বারবার সেটাকে প্রতিহত করতে চেয়েছেন। সুভাষচন্দ্র বলছেন যে মুসলিম লীগ মানে সুভাষচন্দ্র বলছেন যে হিন্দু মহাসভা রাজনৈতিক ইতিহাস মানে রাজনীতিতে ধর্মকে ঢুকিয়ে দিচ্ছে, ধর্মীয়করণ করছে রাজনীতিতে। এবার মুসলমানদের যে বেড়ে ওঠা, তাদের নতুন নেশন চাওয়া, এই সমস্ত কিছু কিন্তু সুভাষচন্দ্র বুঝতে পেরেছিলেন যেটা হবে। সুভাষচন্দ্র চাইতেন যে দুটো দলকে বুঝিয়ে একটা মধ্যস্থতায় রাখা, যাতে ব্রিটিশরা এই সুযোগটা না নিতে পারে। ব্রিটিশরা যদি একবার এই দ্বন্দ্বটাকে নিয়ে নেয় তাহলে কিন্তু দেশকে ভাগ করে দেবে, ভারতকে ভাগ করে দেবে। সুভাষচন্দ্র ভয়টা বারবার পেয়েছেন। লড়াইটা এখান থেকেই শ্যামাপ্রসাদের সঙ্গে, যে হিন্দু মহাসভা ধর্মীয় রাজনীতি করে, সেটারই বিরোধিতা সুভাষচন্দ্রের। সুভাষচন্দ্রের সঙ্গে ডাইরেক্ট অ্যাকশন কোনোদিনও শ্যামাপ্রসাদ মুখার্জির হয়নি। শ্যামাপ্রসাদ মুখার্জির তাদের মঞ্চে ঢিল মেরেছে সুভাষচন্দ্রের ছেলেরা, এমনটাও শোনা যায়। সেটা এগুলো শোনা যায়, সুভাষচন্দ্র সেখানে ছিলেন না। সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লকের কথা শোনা যায়, লোকজন মেরেছে, মারতেই পারে, রাজনৈতিক টাসল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি মনে করতেন মুসলিম লীগ দেশের জন্য ভয়ঙ্কর কিছু। সুভাষচন্দ্র সমন্বয় চেয়েছিলেন, ধর্মীয়ভাবে দুটোর মিলন চেয়েছিলেন। ক্ল্যাশেস তো হবেই ভাই। সেই কারণে সুভাষচন্দ্রের কিছু সিদ্ধান্তে শ্যামাপ্রসাদ মনে করেছিলেন যে এগুলো দেশবিরোধী, এগুলো ঠিক নয়। শ্যামাপ্রসাদ ভারত ছাড়ো আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করছেন, কারণ তিনি মনে করছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখন যদি ল অ্যান্ড অর্ডার গন্ডগোল হয়ে যায়, জাপান যদি এসে আমাদেরকে অধিগ্রহণ করে, তখন ব্রিটিশরা সামলাতে পারবে না, তখন সমস্যা হয়ে যাবে, যেন ভারত ছাড়ো আন্দোলনকে আটকাও। সমস্তটাই রাজনৈতিক দ্বন্দ্ব। এবার তোমাকে পরিষ্কার করে দিই একটা লাইন, দ্য হিপোক্রেসি। মোহনদাস করমচাঁদ গান্ধী কে ছিল ওয়ান অফ দ্য এনিমি অফ সুভাষচন্দ্র বোস। তাকে আমরা বলি জাতির জনক। আমরা নেহরুকে বানিয়ে দিয়েছি দেশের প্রথম প্রধানমন্ত্রী। চাচা নেহরু বাচ্চা কাচ্চা ভালোবাসেন, তাই জন্য শিশু দিবস পালিত হয়, সেও সুভাষচন্দ্র বিরোধী। আমরা পাটেলকে বানিয়ে দিলাম লৌহ পুরুষ, সেও সুভাষচন্দ্র বিরোধী, সুভাষচন্দ্র বিরুদ্ধে কেস করে দিয়েছিল তছরূপের টাকা তছরূপের। এই তিনটে অবাঙালি, তারা হয়ে গেল আজকের দিনে সাধু, কংগ্রেসের লোকেরা সবাই। আর শ্যামাপ্রসাদ যে বাঙালি একজন, যার সাথে সুভাষচন্দ্রের রাজনৈতিক টাসল ছিল এদেরই মতো, তাকে আমি বলে দিলাম যে এই লোকটা নেতাজি বিরোধী, নেতাজি বিরোধী, দেশ বিরোধী, এই লোকটা খারাপ লোক। কোন লোকটাকে তুমি কথাটা বলছো? যে লোকটা ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একটা অন্যতম গুরুত্ব রেখেছিল, ওরকম একটা বাবার ছেলে, সে অত বড় একজন শিক্ষাবিদ, তার জ্ঞান, তার নলেজ, সে রাজনৈতিকভাবে তার সঙ্গে দ্বন্দ্ব থাকতেই পারে। সেই লোকটাকে পাহাড়ে নিয়ে গিয়ে মেরে ফেললে। অনেকেই জানে না যে শুধুমাত্র পশ্চিমবঙ্গকে হিন্দু বাঙালির হোমল্যান্ড করা ছাড়াও শিক্ষাক্ষেত্রেও অনেক অবদান ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কলকাতা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তনে রবীন্দ্রনাথকে নিয়ে এসেছিলেন এই মানুষটাই। শ্যামাপ্রসাদ মুখার্জি রাজনৈতিকভাবে তার সাথে আমি একমত নাই হতে পারি, কিন্তু মানুষটা খারাপ, সে মানুষটা দেশবিরোধী বা সুভাষ বিরোধী কথাটা ভুল। কারণ সুভাষ ব্রাদার্সের সঙ্গে, বোস ব্রাদার্সের সঙ্গে শ্যামাপ্রসাদের সম্পর্ক লোকে জানে না। নেতাজিদের জেল খাটা এবং সেখান থেকে তাদেরকে জেল থেকে ছাড়ানোর ব্যাপারে সুভাষ অনেকবার তিনি অ্যাপিল করেছেন। সুভাষ বিরোধী কোনোদিন ছিলেন না শ্যামাপ্রসাদ। ওদের পারিবারিক সম্পর্ক খুব ভালো ছিল। আরে শ্যামাপ্রসাদ কার ছেলে? আশুতোষ স্যার, আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে। এরকম যেন লোক নয়। আশুতোষ মুখার্জির ছেলে, এবং ওরকম একটা লোককে যখন কাশ্মীরে নিয়ে গিয়ে হাওয়া করে দেওয়া হলো, সেই লোকটাকে আজকে আমরা বাঙালিরা তাকে বলছি সেই লোকটা খারাপ। আর কাদের আমরা মাথায় তুলে বসে আছি? সেই সব লোকগুলো যারা সুভাষ বিরোধী ছিল। আর একটা কথা অ্যাড করে দিই তোমাকে, কেন বিজেপির সঙ্গে কোনো যোগ নেই? কারণ সুভাষচন্দ্র হিন্দু মহাসভার বিরোধী ছিল। পরবর্তীকালে শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘ তৈরি করলো, সেখান থেকে বিজেপির জন্ম হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপি নামটা শুনেও যায়নি, তার অনেক পর অটল বিহারী বাজপেয়ী, দীনদয়াল উপাধ্যায়রা তৈরি করেছে। তো বিষয়টা হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে সুভাষচন্দ্রের যে টাসল ছিল, সেটা কিন্তু হিন্দু মহাসভা অবধি ছিল, সেটা ভারতের স্বাধীনতা পর্যায়ের রাজনৈতিক টাসল। কারণ সুভাষচন্দ্র চাইতেন দেশের সেই সময় শত্রুদের সঙ্গ নিয়ে দেশকে স্বাধীন করার মন্ত্র। শ্যামাপ্রসাদ অনেক বেশি রাজনৈতিক ছিলেন। টাসল হতেই পারে পলিটিক্যালি, বাট দ্যাট ডাজন্ট মিন যে তারা বিরোধী ছিল। তারা ব্যক্তিগতভাবে তাদের মধ্যে কোনো
লড়াই ছিল না। কিন্তু আমরা যখন নেতাজিকে বলছি যে নেতাজির বিরোধী তো অবশ্যই শত্রু ছিলেন গান্ধী বা এরা, আজাদ হিন্দ বাহিনীতে আবার সেই নেতাজি তো তাদের নামে সেই ইয়েগুলোর নাম রাখছেন, এইটা কি দেখো, শুধুই সম্মানের আজাদ হিন্দ খাতিরে? বাহিনীতে উনি নাম রাখেননি, প্রথম আচ্ছা। কথা এটা ভুল ধারণা, ভুল আচ্ছা। ব্যাপার। সেটা হচ্ছে মানে আজাদ হিন্দ ফৌজ যখন তৈরি হয়েছিল ক্যাপ্টেন মোহন সিং এর নেতৃত্বে ওই উইংগুলো ছিল, ব্রিগেডগুলো ছিল, গান্ধী ব্রিগেড, নেহরু এই ব্রিগেড। নামগুলো আগের থেকে ছিল, ছিল। তার রাখা নাম নয়। না, সুভাষ ব্রিগেড পরে তৈরি হয়েছে, হুম। রানী ঝাঁসি ব্রিগেড সুভাষচন্দ্র তৈরি করেছে, এগুলো পরে তৈরি হয়েছে, সুভাষচন্দ্র ওগুলোকে রেখে দিয়েছে। আচ্ছা। কারণ সুভাষচন্দ্র তো রাজনীতি করতে যাননি, দেশ স্বাধীন করতে গেছিলেন। আর তিনি কোনোদিনও ওই রাজনীতিতে বিশ্বাসও করতেন না যে গান্ধীর নাম বাদ দিয়ে দেবেন। গান্ধীকে তিনি বরাবর নিজের নেতা মনে করেছেন, তিনি গান্ধীকে সবসময় রেসপেক্ট করেছেন। গান্ধীকে জাতির জনক বলেছেন সুভাষচন্দ্র, অন্য কেউ বলেনি, নেহেরু বলেনি, প্যাটেল বলেনি। আজকে যে তুমি গান্ধীকে দেখো যে সারা দেশ বলে ফাদার অফ দ্য নেশন, এটা আমাদের সেই সুভাষচন্দ্র বলেছিল। বর্তমান সময়ে হঠাৎ করে একটা প্রশ্ন বাঙালিদেরকে করা হচ্ছে, সোশ্যাল মিডিয়া বলো বা রাস্তাঘাটে, যে তুমি নেতাজিকে চুজ করলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে চুজ করতে পারো না, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে চুজ করলে নেতাজিকে চুজ করতে পারো না। এটা আমার ব্যক্তিগতভাবে খুব ভুল মনে হয়। আমরা কেন দুজনকে চুজ করতে পারি না? কারণ আমি নেতাজির কৃতিত্ব জানি, তিনি কি করেছেন। আজকে যদি হিন্দু বাঙালির হোমল্যান্ড তো শ্যামাপ্রসাদ না থাকলে থাকতো না, এটাও তো ততটাই সঠিক আমার মনে হয়। তো এই বিষয়টা তুমি একটু ক্লিয়ার করে বলো যে কেন এটা যে হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে চুজ করতে হবে, নেতাজিকে চুজ করতে হবে, বা এই বিষয়টা তুমি একটু আমাকে বুঝিয়ে বলো। মানে এটা কি মাল্টিপল কোশ্চেন্স নাকি, মানে এটা কি টিক মারতে হবে না? এক্স্যাক্টলি তাই ভাবেই বলা হচ্ছে প্রশ্ন। তাহলে আমি বলবো, তাহলে গান্ধীকে চুজ করবে না সুভাষচন্দ্রকে চুজ করে ডিসাইড করুক। এটা বলতে পারবে যারা বলছে, যারা কারা বলছে আমি জানি, তারা বলুক যে গান্ধীকে চুজ করবে না সুভাষচন্দ্রকে চুজ করবে। একই তো ব্যাপার, বিরোধ ছিল, আরো বড় বিরোধ, কংগ্রেস থেকে বের করে দিয়েছিল। কংগ্রেস যেদিনকে সুভাষচন্দ্র সেকেন্ডবার কংগ্রেসের প্রেসিডেন্ট লড়াইয়ে লড়েছিল, সুভাষচন্দ্রের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল গান্ধী, এবং তার হার বলেছিল আমার হার, পট্টাভি সীতারামাইয়া। তাহলে সুভাষচন্দ্রের অনেক বড় বিরোধ গান্ধী ছিল। তো গান্ধীকে চুজ করবো না সুভাষচন্দ্রকে চুজ করবো, বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে কারা কথাগুলো বলছে। তারা বলছে যারা কমিউনিস্টরা, যারা নেতাজিকে তোজোর কুকুর বলেছিল, যারা নেতাজিকে তোজোর কুকুর বলেছিল, তারা কোন মুখে কথাটা বলতে পারে? তারা আগে ডিসাইড করুক যে সুভাষচন্দ্রকে তোজোর কুকুর তারা কেন বলেছিল। তারা আর কতদিন দালালি করবে? রাশিয়ার দালালি শেষ হয়ে যাওয়ার পর চীনের দালালি শুরু হয়েছে, যবে থেকে ভাগ হয়ে গেছে সিপিআই। এখন মুশকিলটা হচ্ছে আমরা তো দেশের ইতিহাস কোনোদিনও পড়লাম না। আজকে কমিউনিস্টদের জানতে হবে, তারা ভগৎ সিংকে নিয়ে অনেক বড় বড় কথা বলে। আজকে রবীন্দ্রনাথ থেকে সুভাষচন্দ্র, সুভাষচন্দ্র থেকে নজরুল বা বঙ্কিমচন্দ্র বা শরৎচন্দ্র বা ক্ষুদিরাম, কটা লোকের ছবি দেখেছো তুমি কমিউনিস্ট পার্টি অফিসে? এটা তো রামকৃষ্ণদেবকে মৃগী বলেছিল। রামকৃষ্ণদেব বা বিবেকানন্দ, বাদ দিচ্ছি কেন, তুমি এদের ছবি দেখেছো কখনো? ভারতের আত্মাই নেই এখানে। এরা আজকে রাজনীতি খেলতে যাচ্ছে কারণ এরা দেখছে যে বিজেপির ভোট ব্যাংকটা একটু হিন্দুত্বে বাড়ছে, আমরা অপোজিটটা নিয়ে নিই। তাহলে একটুখানি ছুঁই শ্যামাপ্রসাদ মুখার্জিকে। শ্যামাপ্রসাদ মুখার্জিকে এরা ছুঁতে আসছে, ওকে ফাইন। এরা গোপাল পাঠাকে বলছে গুন্ডা, এটাই তো কালচার। ইতিহাসকে বদলে দিচ্ছি। আজকে এরা রাম চ্যাটার্জিকে দলে নিয়েছিল, যা গোপাল মুখার্জির দলের লোক ছিল, লোকে বলতো গুন্ডা রাম। আজকে তাহলে রাম চ্যাটার্জিকে দলে নিয়েছিল কেন সেই সময়? তাকে দলে নিয়ে ভোটে জিতিয়েছিল সেই সময়, তাহলে সেই সময় গুন্ডা ছিল না গোপাল পাঠা? গোপাল পাঠা যে লোকটা ওই দিনকে দাঁড়িয়ে এতগুলো লোককে বাঁচিয়েছিল হিন্দু মুসলমান নির্বিশেষে, সে গুন্ডা হয়ে গেল। আর তোমরা কোথায় ছিলে সেদিনকে? তোমরা সেদিনকে মুসলমান লীগের হাত ধরেছিলে, তোমরা মুসলিম লীগের হাত ধরেছিলে, কারণ তোমরাও ইনডাইরেক্টলি পাকিস্তান চেয়েছিলে। তোমরা আজকে অস্বীকার করছো। কিন্তু আজকে তো বলছে একটা ভোট শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিল, 3টে কমিউনিস্টদের ছিল, 80টা কংগ্রেসীদের ছিল। তাহলে কিভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বাধীন বাংলার জন্য? কংগ্রেস তো ভোট লুটের জনক, শুরু তো ওখান থেকেই হয়েছিল না। ভোট লুট কাকে বলে? আজকে যে রিগিং বা ভোট লুটের গল্প দেখছো, কংগ্রেস এসব নিয়ে শুরু করে দিয়েছিল এসব গল্প। শ্যামাপ্রসাদ এবং সুভাষচন্দ্র এসব ব্যাপার সম্পর্কে ওয়াকিবহাল ছিল যে কি ঘটনা ঘটতে চলেছে। শ্যামাপ্রসাদ নিজের রাজনীতিটা সেখানে খেলার চেষ্টা করেছিল, পরিষ্কার কথা। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জিকে তার জন্য সমস্ত একদম তাকে মানে ম্লেচ্ছ বানিয়ে দেওয়া, তাকে ভারত বিরোধী বানিয়ে দেওয়া, আজকে এটা সত্যি কথা। শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতো তাহলে এই পশ্চিমবঙ্গে কলকাতা আমি বসে থাকতাম না, এই জায়গাটাই থাকতো না।
এটা যারা মানে না তারা ইতিহাস মানে না। তাদেরকে এটা আগে প্রথমত ইতিহাসটাকে তাদেরকে পড়তে হবে, ইতিহাসটা জানতে হবে। আমরা সেই কাজটাই করি কন্টিনিউয়াসলি। আগে ইতিহাসটা পড়ুক শ্যামাপ্রসাদ মুখার্জি কি করে বাংলাকে বাঁচিয়েছিল। এইটা নিয়ে অনেকবার আলোচনা হয়ে গেছে, কেউ মানবেই না। একটা লোকের ভুল ঠিক মিলিয়ে হয়। আমি সুভাষচন্দ্রকে সবসময় মনে করি না সব জায়গায় সে ঠিক, তার ভুল দিক আছে আমি মনে করি। মোহনদাস করমচাঁদ গান্ধীরও ভুল দিক আছে, আমি মনে করি যে তার ভালো দিকও আছে, আমি সেটা বিলিভ করি। আমি বিলিভ করি শ্যামাপ্রসাদ মুখার্জির অনেক ভুল দিক আছে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির ভালো দিকও আছে। এরা সব ইন্ডিয়ার লিডারশিপ ছিল। এদেরকে তুমি মনে করতে পারো না যেন তেন প্রকারণ আজকের ডেটে দাঁড়িয়ে তুমি সারা জীবন ভোটে দাঁড়িয়ে ভোট তো যেত নি, এমন অনেক লোকজন আছে। প্রচুর বড় বড় নেতার মাথায় হাত ছিল, জিপসি করে ঘুরেছে, ভোট চেয়েছে, কিন্তু কোনোদিন ভোট জেতেনি। কিন্তু বড় বড় কথা টেলিভিশনে বসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলে, আজ পর্যন্ত মানুষের ভোট পায়নি। তারা শেখাবে ইতিহাস। একজন বিশাল ব্যক্তি যিনি আজকে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে গরু খাচ্ছে, শ্যামাপ্রসাদ না থাকলে এখানে গরু খাওয়ার মতন তার জায়গা থাকতো না। বুক ফুলিয়ে গরু খাচ্ছে লোকজন, কারণ এটা মনে করছে এটা সেকুলারিজম। সেকুলারিজম মানে অন্য ধর্মকে অপমান করা নয়, সেকুলারিজম মানে প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করা। সিলেক্টিভ সেকুলারিজম করেনি না অ্যাকচুয়ালি, মানে এটা তো এরা হচ্ছে সুডো সেকুলার, এরা ভেক। সেকুলারিজমের একটা ভেক মাথায় পড়ে রয়েছে। সেকুলার হওয়ার জন্য ফেজ টু বি পড়তে হয় না। রেসপেক্ট কখনো কারোর বাড়িতে গিয়ে তার সোফায় বসে তার মতো হতে হয় না। রেসপেক্ট মানুষ তার কথায়, তার বিচারে, তার ব্যবহারে প্রকাশ পায়। কোনোদিন ভোটের ব্যাপারটা কি তাহলে, যে কংগ্রেস 80টা, মানে কংগ্রেসের 80টা ভোট, এই ব্যাপারটা তুমি একটু বলো। যে কমিউনিস্টরা বলছে আমাদের 3টে ভোট ছিল, শুধুমাত্র কেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করো। দেখো, বিষয়টা হচ্ছে যে তুমি আজকে যে মানে ধরো যে গেমটা কমিউনিস্ট আজকে এত বছর পর খেলছে, অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছু বলছে, তারা ভোটের অঙ্কটা তো মূলত সামনে আনছে। আমার বক্তব্য একটা সিম্পল কথা কমিউনিস্টদের কাছে, যে পশ্চিমবঙ্গকে বাঁচানোর ক্ষেত্রে তাদেরও ভূমিকা ছিল। আজকে আমার বক্তব্য, শ্যামাপ্রসাদ মুখার্জিকে তাহলে অস্বীকারটা করছো কি করে? স্বীকার নয় করলে না, কিন্তু অস্বীকার করার জায়গাটা কোথায়? শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকাটা সেখানে থাকছে না। শ্যামাপ্রসাদ মুখার্জি যে লোকটা, যে এই পুরো বিষয়টার মধ্যে তার যে স্বয়ংক্রিয় ভূমিকা, সেটাকে অস্বীকার কি করে করা হচ্ছে, সেইটা তাহলে আমাকে অঙ্ক দিয়ে বোঝাও। তারা বলছে কংগ্রেসের সবচেয়ে বেশি অবদান ছিল এই ক্ষেত্রে। কংগ্রেস, এটা তো তুমি বাংলা ভাগের কথা, এটা আগের পর্যায়ের কথাটা বলছো, যেখানে দেখো একটা জিনিস বোঝো যে কংগ্রেস লিডারশিপ আর কংগ্রেস কিন্তু এক নয়। কংগ্রেসের যারা নেতা ছিল তারা একরকম, কংগ্রেস যে এই জিনিসগুলো চেয়েছিল এমনটা তো নয়। কংগ্রেসের অনেক ভূমিকা আছে, এই কারণে বলছি, কারণ তৎকালীন সময় কোথায় কোথায় মুসলিম মেজরিটি এবং হিন্দু মেজরিটি বেশি আছে, এই জিনিসগুলো তাদেরও নজরে ছিল। তারাও সেগুলোকে চেষ্টা করেছিল পকেটগুলোকে সেভ করার জন্য। কিন্তু তুমি যদি একটু ইতিহাসটাকে পর্যালোচনা করো, এই উদ্যোগটাকে অস্বীকার করছি না, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির বিস্তর ভূমিকা না থাকলে এটা সম্ভব হতো না। এটা শ্যামাপ্রসাদ এখানে সর্বাগ্রে ছিল এই বিষয়টাতে। এবং আমি মনে করি যে এই রাজনীতিটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে কেন, এই কথাটা বলতে হচ্ছে কেন আমরা আজকে এই নাম্বারটা খেলছি, কি মানে এই নাম্বার গেম নিয়ে আজকে তো ইন্টারেস্ট কোথায়? মানে আমরা শুধুমাত্র শ্যামাপ্রসাদকে খর্ব করবো বলো নাকি বিজেপিকে খর্ব করবো? এটার কারণ একটাও, আমরা তো ছোটবেলা থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম জানিনি, অথচ আমি পশ্চিমবঙ্গে বাস করি, আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম আমি কোথাও পড়িনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম আমার বাবার মুখেই শোনা, যে কবার আমি বাবার মুখে শুনেছি। এটাও তো একটা কারণ না? কারণ বিজেপি এখন চাইছে ইতিহাসের পাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম উঠে আসুক। কে বলবে? পাঠ্যপুস্তকে বলবে তো। মানে সেটা তো উচিত যদি তিনি হন, মানে সেটা তো হয়নি তো এতদিনও, আমি সেটাই বলছি আর কি। মানে তো পাঠ্যপুস্তকে এমন অনেকের নাম আছে যাদের তুমি চেনোই না। পাঠ্যপুস্তক তুমি ছেড়ে দাও। কলকাতা, তুমি এখান থেকে পাটুলি থেকে শুরু করে একদম মেট্রোর গুলো স্টেশনগুলো ধরতে ধরতে যাও, তো তুমি এরকম দু একজনের নাম পাবে, নামও শোনি তুমি, তাদের নামে স্টেশন তৈরি হয়েছে। নিয়মটা হচ্ছে যে সরকার থাকে সে চায় যে তার যারা রাজনৈতিক না, তার যারা সেই সময় সুবিধাভোগী লোকজন যারা তাকে হেল্প করেছিল, তাদের ক্ষমতা আসার জন্য তাদেরকে প্রেস করো। শ্যামাপ্রসাদ মুখার্জি অনেক দূরের ব্যাপার। আমি তোমাকে একটা কথা বলছি, সুভাষচন্দ্রের ইতিহাস তুমি পড়োনি, শ্যামাপ্রসাদের ইতিহাস কি করে পড়বে তুমি?
সুভাষচন্দ্রের ইতিহাস ঘাটার জন্য আমাদের জীবন দিতে হচ্ছে, আমাদের কাছে কেস হচ্ছে আজকে ডেটে দাঁড়িয়ে। এক পাতা ছিল সুভাষচন্দ্র, রাজেন্দ্র ইতিহাস শেষ করে দেওয়া হতো 1.5 পাতা ইতিহাস বই। শ্যামাপ্রসাদের ইতিহাস তুমি কোথা থেকে জানতে পারবে? শ্যামাপ্রসাদের ইতিহাস তুমি কোথা থেকে জানতে পারবে? আশুতোষ মুখার্জির ইতিহাস জানতে পেরেছেন রাজনৈতিক ব্যক্তিত্ব নয় বলে। শ্যামাপ্রসাদকে ধরলে তো তাহলে সমস্যা হয়ে যাবে না, বিজেপি হাওয়া পেয়ে যাবে পালে। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রবলেমটাই এটা, সুভাষচন্দ্রের প্রবলেমটা এটা, দে আর পলিটিক্যাল লিডার্স। খুলদ আমরা নেতাজি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে কথা বলছিলাম। একটা কথা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এখনো শোনা যায়, এক দেশ এক নিশান এক বিধান। এই ব্যাপারটা তো অনেক বছর আগের একটা কথা, তার নিধন অনেকটা লম্বা সময় হয়ে গেছে। এই কথাটার অ্যাকচুয়াল অর্থ কি ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, বা আজকের সময় দাঁড়িয়ে সেখানে কি প্রাসঙ্গিকতা রয়েছে বিষয়টা? এক নিশান এক বিধান এক প্রধান অ্যাকচুয়ালি কিছুই না, এটাও কংগ্রেসের ফ্যালাসি। আচ্ছা, কংগ্রেস যখন জম্মু কাশ্মীরকে সম্পূর্ণ একটা, নেহরুর এমন এক বন্ধুকে তিনি বিশ্বাস করে জিনিসগুলো দিলেন, সে সময় শেখ আবদুল্লাহকে তিনি মনে করেছিলেন যে শেখ আবদুল্লাহ হচ্ছে একটা সেফ জোন, যে অ্যাটলিস্ট পাকিস্তানের হাত থেকে কাশ্মীরকে সেফ রাখবে। যা হয় আর কি, সময় বদলায়, ক্ষমতা মানুষকে বদলে দেয়। কাশ্মীরকে কিছু ক্ষমতা দেওয়া হয়েছিল যেগুলো ভারতের আইনের সাথে সেটা কার্যকর হবে না, ট্রিট করা হচ্ছিল। হ্যাঁ, সেই কারণে কিন্তু দেওয়া হয়েছিল। এই যে আজকে আর্টিকেল 370 নিয়ে এত কথা হয়, ব্যাপারটা হচ্ছে সেই সময় প্রোটেকশনগুলো দেওয়া হয়েছিল বিকজ ওই রাইটসগুলো দেওয়া হয়েছিল যাতে কোনোভাবে বাইরে থেকে কেউ জিনিসটাকে খর্ব করতে না পারে। তখন এত ভালনারেবল একটা কন্ডিশন ছিল পাকিস্তানের কাছ থেকে সেফ রাখা। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি বুঝতে পেরেছিলেন যে কাশ্মীরের শাসকরা এটার মিস ইউজ করছে, এবং সেই মিসইউজ করার জন্যই কিন্তু ভারতীয় আইন লাগু হবে না এটা জেনে গিয়ে তারা অন্যায় করছে, এবং এই অন্যায়টাকে তিনি আটকাতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে ভারতের অঙ্গরাজ্য যদি হয়ে থাকে জম্মু কাশ্মীর, তাহলে সমস্ত কিছু একটাই হওয়া উচিত। ভারতের প্রেসিডেন্ট কি বলবে সেটা কাশ্মীরে লাগু হবে না কেন? এই দাবিটা তো বিজেপি দীর্ঘদিন ধরে সে কারণে তুলে এসেছিল যে জম্মু কাশ্মীর যদি ভারতের পার্ট হয় তাহলে সবকিছু এক হতে হবে, আলাদা কেন দেবো তাদেরকে, আলাদা কিছু দেওয়ার দরকার কি? এবার এক দেশ মানে ভারত, এক নিশান মানে যে রাজনৈতিক দল ক্ষমতা আসবে সেটাকেই মানা হবে, মানে ভারতের এমব্লেম যা থাকবে তাই থাকবে ওদেরও। প্রধান মানে যিনি প্রধানমন্ত্রী হবে তিনি থাকবেন। এক দেশ এক নিশান এক প্রধান, এটাই হলো সেই সময় শ্যামাপ্রসাদের বক্তব্য ছিল। এবং সেইটা নিয়ে আন্দোলন, কাশ্মীরে যাওয়া, তাকে সেখান থেকে অ্যারেস্ট করা, এবং ভারতীয় আইনে সেটা কার্যকর হচ্ছে না, এমন অনেক ঘটনা ঘটেছিল কাশ্মীরে যেগুলো ভারতীয় আইনে তার মানে প্রভাবই পড়ে না কিছু। এমনকি তুমি এখানে দাঁড়িয়ে যদি ক্রাইমটা করো, এখানে মানে ভারতে আসলে তোমার সেটা কিছু হবে না, বা তুমি ওখানে চলে গেলে তুমি বেঁচে গেলে, ওখানে পুলিশও পর্যন্ত তোমাকে কিছু করতে পারবে না। এই সমস্ত কিছুর বিরোধিতা তিনি করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে এটা হতে পারে না একটা দেশে। এবং শেখ আবদুল্লাহ তো পরবর্তীকালে জেলে গেছে, সেটা অন্য কথা, সেটা নেহরু বুঝে গেছিলেন যে ভাই এই লোকটা আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে, তারপরে কংগ্রেসই তাকে যা করার করেছে। কিন্তু শ্যামাপ্রসাদ এইটা করতে গিয়ে তাকেই দুনিয়া ছেড়ে দিতে হলো, তাকে কাশ্মীরে নিয়ে গিয়ে অসুস্থ বলে ফাইনালি ওষুধ টষুধ দিয়ে মেরে ফেললো। এইটা পশ্চিমবঙ্গের মানুষ কতটা জানে? আগে বিচার করুক একটা মানুষকে অন্যায়ভাবে মারা ঠিক কিনা। এবং তার পরিবারের চিঠিটাও আমি দেখছিলাম, মানে কিছুদিন আগে, যেটা জওহরলাল নেহরুকে পরবর্তী সময় লেখা হয়েছিল, সেটারও সদুত্তর বোধহয় আসেনি। না, দেখো এগুলো শুনতে না খুব খারাপ লাগে। আজকে যারা বড় বড় রাজনীতির কথা বলে না, তাদেরকে আমি একটা প্রশ্ন করি, লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু কি করে হয়েছিল বলতে পারবে তারা বলতে পারবে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর তার পোস্টমর্টম কেন করানো হয়নি, বা করানো হয়েছিল কিনা? কেউ জানে না, কোনো অফিসিয়াল ডকুমেন্টস নেই। যে দেশের প্রধানমন্ত্রী মারা যায় তার একটা পোস্টমর্টম হয় না, তার মা চিৎকার করে বলে যে আমার ছেলেকে বিষ দেওয়া হয়েছে, সেই দেশে শ্যামাপ্রসাদ মুখার্জির মতন মানুষদের সম্মান থাকবে না? এই ক্ষেত্রে তো স্বাভাবিক না। আজকে বক্তব্যটা হচ্ছে, এইবার তুমি যে প্রশ্নটা করছো, বাস্তবে এই ইমপ্লিমেন্টেশনটা ভারতবর্ষের রাজনীতিতে কি আদৌ সম্ভব কিনা, এটা অনেক বড় প্রশ্ন। এটা কি সম্ভবপর করা যায়? আমার মনে হয় যে এক দেশ এক ভোটে আমি সমর্থন করি, এতে কোনো সমস্যাই নেই, এবং তাতে অনেক বেশি পয়সা বাঁচে। তোমার ভোট করতে প্রচুর পয়সা লাগে, সেগুলো আমাদের ট্যাক্স থেকেই যায়।
বা আমরাই সেগুলো চাঁদা দিই রাজনৈতিক দলগুলোকে। আমাদের দেশের ভোট করানোর জন্য যে খরচগুলো হয় নির্বাচন কমিশনে, সেগুলো আমাদের পয়সা। তো সেখানে যদি একটা ভোট হয় সেখানে সমস্ত নির্বাচনের ফলাফল বেরোবে, সেটাতে আপত্তি নেই। অনেকে বলবে ভাই বিভিন্ন ভোটের এজেন্ডা আলাদা হয়, ইস্যু আলাদা হয়, তো সব রাজনৈতিক দলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেগুলো। এবার তুমি বলবে যে পঞ্চায়েত ভোটের মানে পঞ্চায়েত ভোটের মধ্যে ইনক্লুডেড নয়, বাট স্টিল বলে বিধানসভার উদ্দেশ্য এক, সেটা লোকসভার সাথে কি করে মিলবে? এই ধরনের প্রবলেম আছে। যা আমি মনে করতে পারি যে পশ্চিমবঙ্গে আমি বিজেপিকে রাখবো কিন্তু কেন্দ্রে রাখবো না, কারণ বিজেপি কেন্দ্রে কাজ করছে না, এটা ইস্যু। এটা তো ঠিক কথা যে আমি দুটো ভোটকে এক করব কি করে, এটা কিন্তু আমি অস্বীকার করছি না। কিন্তু আবার এটাও বলছি যে মানুষকে বুঝতে হবে তার ভালো মন্দ কে চায়। এখন তাহলে অনেকে বলবে যে হয়তো যে বিজেপিকে চাইছে সে সমস্ত জায়গায় বিজেপিকেই চাইবে, তাহলে একটাই তো ভোট পড়বে না। কিন্তু মানে একদিনে যদি ভোট হয়, এবার আমি যদি সেটাকে আলাদা আলাদা খাতে ভোট দিই তাহলে প্রবলেম সলভ। আর এটাই তো বলা হয়েছে যে ভোটের মানে এক্ষেত্রে তো তাই বলা হচ্ছে, প্রত্যেকটা আলাদা আলাদা ভোটের ব্যালট থাকবে, মানে ইভিএম থাকবে, প্রবলেম সলভ। সমস্যা কোথায়? কুণালদা, আমি বর্তমান সময় এবার ইতিহাস থেকে বেরিয়ে বাংলা, বাঙালি এবং রাজনীতি নিয়ে চলে আসবো। আমার তোমার কাছে না প্রথম প্রশ্ন থাকবে, বিগত কিছু সময় ধরে বা এটা লম্বা সময় ধরে হতে পারে, যেহেতু আমরা ছোট ছিলাম আমরা রিয়েলাইজ করিনি, আমরা এখন বড় হচ্ছি আমরা রিয়েলাইজ করতে পারছি, সেটা হচ্ছে এই বাঙালিদের মধ্যে একটা বাইরের যারা অন্য স্টেটের ভারতবর্ষের মধ্যেই তাদেরকে বহিরাগত বলার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। আমি তো দেখতে পাচ্ছি রিসেন্ট কিছু সময় ধরে যে সরকারে ছিলেন পশ্চিমবঙ্গের এই বিগত সরকারও এটাকে অনেকটা সময় ধরে ব্যবহার করেছেন, জানি না কতটা সঠিক শব্দ ব্যবহার করাটা বলাটা। এটা কি সত্যি, নাকি এটা বাঙালিদের মধ্যে একটা স্বভাব রয়েছে যেটা কিনা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ও অনেক লম্বা সময় আগে তার বইদের লিখছে, আমরা যদি আমাদের নিজেদের ভাই বোনদের মানে যারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের বিহারি বা মারোয়াড়িদের মেরো খোট্টা বলে থাকি, এভাবে কিন্তু বাঙালিরা এগোতে পারে না বা ভারতবর্ষে এগোতে পারে না, এটা কোনো ভালো লক্ষণ নয়, শুভ লক্ষণ নয়। এটা কি বাঙালিদের চিরকালের দিল্লির বিরুদ্ধে পুঞ্জীভূত কোনো ক্ষোভ, না রিসেন্ট সময়ের রাজনৈতিক সমীকরণ খেলার চেষ্টা? এটা কোনটা? এটা কি সত্যিকারের বাঙালিরা কি এরকমই চিরকাল, না এটা বর্তমান সময়ের রাজনীতির একটা জাস্ট খেলার চেষ্টা আর কিছু নয়? এটা দুটো দিক আছে, আর দুটো দিককে অস্বীকার করা যাবে না। একটা হচ্ছে আমরা ছোটবেলায় একটা আমাদের পাঠ্যে একটা গল্প ছিল, স্পেসিফিক মনে নেই, তবে মনে আছে যে বিভিন্ন প্রভিন্সের বন্ধুরা এক হচ্ছে, ছোট বয়স সেই সময় বিভিন্ন রাজস্থান থেকে আসছে ও আসছে, মানে তখন থেকেই আমাদের মধ্যে একটা কমিউনাল হারমোনি তৈরি করার চেষ্টা হয়েছিল ছোটবেলা থেকে। আমরা আমাদের পাঠ্যে পেয়েছিলাম সেই সময়, কংগ্রেস গভর্নমেন্ট ছিল কেন্দ্রে এবং আমাদের কমিউনিস্ট সিপিএমরা ছিল এখানে রাজ্যে। আমরা ছোটবেলা থেকে একটা কথা বারবার শুনেছি যে ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা এটা বারবার বলেছি যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা কিন্তু বাংলায় ছিল বরাবর, যে ভারতকে আমরা কখনো আলাদা করে দেখিনি। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তাদের মধ্যেকার দিদি মোদির যে লড়াই, এখানে দাঁড়িয়ে কিন্তু তারাই বিভাজনটা করে ফেললো, সম্পূর্ণ রাজনৈতিক সমীকরণ তৈরি করলো। এবং তারা তাদের মধ্যেকার লড়াই করতে গিয়ে একটা শব্দ আমদানি করলো বহিরাগত, এবং এটা চরম মিথ্যা কথা। আজকে যদি আমি মিথ্যে কথা থেকে একটা ব্যক্তিগত জিনিস বলি, এটা কতটা বাজে কথা এবং সেটা অনেকে সমর্থনও করেছে সাধারণ মানুষ। আমি আমার দেশের মধ্যে একটা অন্য স্টেটের মানুষ দিল্লির, তাকে আমি বহিরাগত কেন বলতে যাচ্ছি? এটা মিথ্যা কথা কেন বোঝো? কারণ আজকে যে লোকটা বলতো বহিরাগত, তারা ইউসুফ পাঠানকে নিয়ে এসে মুর্শিদাবাদে ভোটে লড়িয়ে ভোট জিতিয়েছিল। আজকে সেই ইউসুফ পাঠান তাকে ছেড়ে অন্য শিবিরে চলে গেছে। এইটা হচ্ছে বাঙালিকে বুঝতে হবে, দিস ইজ দ্য পলিটিক্যাল ফ্যালাসি। মানুষকে বোকা মনে করা, মানুষকে বলছে যে বহিরাগত, মোদী বহিরাগত, অমিত শাহ বহিরাগত। আরে ভারত এটা আমার দেশ, এক্স্যাক্টলি। আর তাহলে ইউসুফ পাঠানকে কেন নিয়ে আসলেন? তিনিও তো বহিরাগত। কীর্তি আজাদকে কেন নিয়ে আসলেন? তিনিও তো বহিরাগত। শত্রুঘ্ন সিনহাকে কেন নিয়ে আসলেন? তিনিও তো বহিরাগত। তাহলে তৃণমূল কংগ্রেসের এই যে ফ্যালাসি আজকে প্রমাণ হয়ে গেছে যে মমতা ব্যানার্জির সঙ্গে কেউ নেই। আমি তো শুনলাম অনুব্রত মণ্ডলও নাকি চলে গেছে। তার মানে এরা সবাই ধান্দা খেতে এসেছিল। বহিরাগতটা ছিল একটা মানুষকে বোঝানো সেন্টিমেন্ট, যেখানে দেখো বাংলাতে যদি এরা আসে তাহলে এরা বাংলা সব হরণ করে নেবে। মানুষ না ছোট ছোট ব্যাপারে ভীষণ অদ্ভুতভাবে ভয় পায়। আমাকে অনেক আমার বন্ধুরা বলছে এই বিজেপি ক্ষমতা আসলে তো মাছ খেতে দেবে না, বিজেপি ক্ষমতা আসলে তো মেয়েদের পোশাক পরতে অনেক সমস্যা তৈরি করবে। আমি তখন একটা ভিডিও করেছিলাম যে মাছ খেতে দেবে না বিজেপি আসলে ক্ষমতায়। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি মাছ কোন স্টেটে খাওয়া হয়?
অনেকেই জানে না। ভারত মধ্যশিমা অসম বা সবচেয়ে বেশি North East এ হয় বোধহয়। ত্রিপুরাতে, এক্স্যাক্টলি। সেখানে বাঙালিরা রয়েছে আর বিজেপি শাসিত। আসাম রয়েছে, তারপরে এরকম অনেক, পশ্চিমবঙ্গ 6 নম্বরে আছে। তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই যে ব্যাপারগুলো তৈরি করা, এগুলোকে বলে প্রাদেশিকতা। এই যে প্রাদেশিকতা আমাদের মধ্যে জন্ম দেয়া, তখন আমরা সৌরভ সচিনকে একসঙ্গে খেলতে দেখেছি। আমরা কিন্তু প্রাদেশিকতা, আমাদের বিরুদ্ধে হয়েছে লড়াই, কিন্তু আমরা এটা মনে করিনি কখনো। আমরা ইন্ডিয়াকে অ্যাজ আ নেশন, যখন ভারত ক্রিকেটে জিতেছে তখন আমরা ফ্ল্যাগ নিয়ে দৌড়েছি, ভারত জিতেছে। মহেন্দ্র সিং ধোনি কোন প্রভিন্সের লোক আমরা বিচার করিনি, গৌতম গম্ভীর কোন রাজ্যের প্লেয়ার আমরা বিচার করিনি। আমাদের মধ্যে এই ধরনের সাইকোলজির জন্ম হবে কেন? তাহলে যদি কেউ বলে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত গাইবো না, বলতে পারে তো কেউ, কেন গাইবো না? এটা নিয়ে তো অনেক বিতর্ক হয়েছে অতীতে। কিন্তু ভারত একটা দেশ, সেই দেশের মধ্যে একটা রাজ্য পশ্চিমবঙ্গ, সমস্ত কিছু দেশের লোকেরা মানবে, শুধু পশ্চিমবঙ্গ সেটা মানবে না। এটা একটা রাজনৈতিক চাল ছিল। এটা কি কোনোভাবে ওই যে আমরা থিওরিটা শুনতে পাচ্ছি আলাদা করে নিয়ে যাওয়ার চেষ্টা এবং বিশ্ব বাংলা সম্পর্কিত যে ব্যাপারটা, এটা কি তার দিকে যাচ্ছিল? এটা এগেইন হাইপোথেটিক্যাল। প্রাদেশিক লড়াই বরাবর ছিল, আচ্ছা। প্রত্যেকটা প্রভিন্সে আছে। তুমি অন্য প্রভিন্সে গিয়ে দেখবে বাংলাদেশ গালাগাল দিচ্ছে। ওকে। তুমি বাংলায় বসে মেরোখোট্টা বলছো না, তো সেবেলায় কিছু হচ্ছে না নাকি? সেটাই তো তুমিও তো, বলছি যে আমরা তো, হ্যাঁ। তার মানে তুমিও তো করছো। তাহলে তুমি গুজরাটিদের কি বলছো? মেড়ো, তাই তো? মানে ইউপির লোকেদের মেড়ো বলছো। আজকে ব্যাপারটা হচ্ছে, যারা বিহারি, ইউপি, এই যে সাইকোলজিক্যালি তোমার মধ্যে একটা ঢুকে গেছে যে এদেরকে এগুলো বলা যায়, তো তোমাদেরকেও বলছে বাইরের লোকেরা গেলে, তখন ক্ল্যাশ হতে পারে। এটাকে তুমি অস্বীকার করতে পারো না। এটা শুধু বাইরে বাঙালিকে বলে খারাপ কথা। পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়, সমস্ত সমস্ত প্রভিন্সে আছে এই কম বেশি, এই প্রভিন্সিয়াল এই যে ডিফারেন্সেস গুলো থাকবে। কারণ দেখো, আমরা যেটা বলি খান পান আলাদা, হ্যাঁ, সবকিছু আলাদা। দেখো ইন্ডিয়ান আর্মিতে না, এটা মজার জিনিস, ইন্ডিয়ান আর্মিতে সেই কারণে রেজিমেন্ট আছে, জানো তো? এটা তোমার মনে হতে পারে রেজিমেন্ট কেন করা হয়, বেঙ্গল রেজিমেন্ট নেই যদি। ডিফারেন্ট ইস্যু, সেটা নিয়ে আমি যাচ্ছি না। আমি বলছি যে রেজিমেন্ট কেন করা হয়। রেজিমেন্ট করার অন্যতম কারণ হচ্ছে এইটা, ধরো যে একজন রাজস্থানী, তার খাওয়া দাওয়া একরকম, যে ধরো গুজরাটি বা শিখ, তার একজন আলাদা খাওয়া দাওয়া। তুমি যদি এক রেজিমেন্টে সবাইকে ঢুকিয়ে দাও, তাহলে কিন্তু একসাথে রান্না বান্না মানে তাদের সবার জন্য আলাদা রান্না করতে হবে। ইট ইজ নট পসিবল। রেজিমেন্ট এই জন্য করা হয়েছে। তো প্রভিন্সের এই যে লড়াই, এটা কিন্তু যুগ যুগ ধরে ছিল, বাট স্টিল এটাকে রাজনীতি করে এমনভাবে পেশ করা হয়নি যাতে বাঙালি বাইরে গেলে শুনতেও যায় তোদের রাজ্যে গেলে তো আমাদেরকে এইসব উল্টোপাল্টা শুনতে হচ্ছে, বহিরাগত। এইটা ভাগ্য ভালো বাঙালিদের অন্য কোথাও কি শুনতে হচ্ছে না, হয়নি। এটা আমি এখানে অনেক বাঙালি হয়তো তোমার ভিডিও দেখছে বাইরের রাজ্যগুলো থেকে, তারা বুক ঠুকে বলুক তো, তাদের বাইরে কেউ একটা দুটো ইনসিডেন্ট অন্য গল্প, কেউ বাইরে এসব বলে না। বাঙালিদের খুব কম ইনসিডেন্ট আছে। বিভাজন আছে, এটা তো থাকবেই ভাই, এত বৈচিত্র্য আছে না, এটা তো স্বাভাবিক, এটা কোনো কথা হলো নাকি? কুণালদা, আমি এখানে যখন বাংলায় বিজেপি জিতে এলো, বেশ কিছু বিষয় নিয়ে তোমাকে প্রশ্ন করব। প্রথম আমার একটা প্রশ্ন, যেটা ইতিহাস থেকেই শুরু হবে, যে যদি দ্বিজাতি তত্ত্বের উপর বেস করেই বাংলাদেশ তৈরি, এবং এই প্রশ্নটা মাথায় বহুদিন ধরে ঘুরছে, যে এটার সব উত্তর আমি পাই না। পূর্ব পাকিস্তান, হ্যাঁ, পূর্ব পাকিস্তান তৈরি হয়, তাহলে তাহলে কেন ভারতবর্ষ সেকুলার হিসেবে রয়ে গেল? যদিও আমি জানি ওয়ার্ডটা পরে গিয়ে অ্যাড করা, কিন্তু সেকুলারই তো রয়ে গেল। এটার কারণটা কি? কারণ একটাই কারণ, হিন্দুরা অন্য দেশ চায়নি। ওকে। হিন্দুরা কখনো দেশ চায়নি, কারণ হিন্দুরা মনে করেছে আমরা মিলেমিশেই থাকতে পারি। লড়াই দুতরফেই ছিল। এবার দেখো, আমরা সাইকোলজিক্যালি কখনো এরকম নই। হিন্দুরা বড় সহ্য করেছে যুগে যুগে। মুসলমানরা তো অনেক পরে এসেছে, তার আগে কম সহ্য করেছে। এত কিছু সহ্য করার পরও মুসলমানদের সাথে অন্যদের ফারাকটা কি জানো তো? না, মুসলমানরা ভারতকে শোষণ করেছে কিন্তু এখানেই থেকে গেছে, অন্যরা সব লুটে চলে গেছে। এটাই মুসলমানদের ফারাক, এটা ওদেরও দেশ, এখানে ওদের অনেক কন্ট্রিবিউশন আছে। তুমি যতই বিভেদ দেখো না কেন, তুমি মুসলমানদের কন্ট্রিবিউশন অস্বীকার করতে পারবে না। আমি মনে করি ভারত কোনোদিনই মানে হিন্দু রাষ্ট্র হওয়া উচিত না। ভারত সবসময় এরকমই, ভারতের সাইকোলজি এটাই। ভারত যাদের যাওয়ার তারা চলে গেছে ভাই, চলে গেছে, উপকার হয়েছে। যারা গেছে রাজাকাররা চলে গেছে, ভালো হয়েছে, তাদের যাওয়ারই ছিল। তারা গিয়ে ওখানেও বিষোদ্গার করেছে ভারতের। আজকে বক্তব্য হচ্ছে ভারতের মুসলমানরা কি এপিজে আব্দুল কালামের মতন লোক কি ভারতে জন্মায়নি? তুমি বলবে একটা এপিজে আব্দুল কালাম কি দিয়ে? আমি মুসলমান বিরোধী নই, মুসলমানদের অনেক কিছু বুঝতে হবে, এটা ঠিক কথা। হিন্দুরা সবকিছু স্যাক্রিফাইস করতে আসেনি।
এই ভারতবর্ষে হিন্দু মুসলমানের লড়াইটা রাজনৈতিক, শুধুমাত্র রাজনীতি থেকে মুছে দাও এই সমস্ত কিছু, তুমি দেখবে দেশটা খুব সুন্দর। সুভাষচন্দ্র এই স্বপ্নই দেখেছিলেন সারা জীবন। তুমি শুধুমাত্র যদি বলতে থাকো না এটা ওদের ভুল, ও বলবে এটা তোমার ভুল, ও বলবে এটা তোমার ভুল, ও বলবে এটা তোমার ভুল, এভাবেই চলছে। এই করে কোনোদিনও মানুষ এগোতে পারে না ভাই। আমার মনে হয় এই সেকুলারিজমের গল্প বা এই হিন্দু রাষ্ট্রের গল্প না দিয়ে দেশটাকে কিভাবে উন্নতি হয় সেটার কথা ভাবো। শুধুমাত্র তো হিন্দু মুসলমান নয়, শিখ আছে, খ্রিস্টান আছে, আরো কত ধর্মের মানুষ আছে, তারা আগামী দিনে কিভাবে ভালো থাকবে সেটার কথা ভাবো। কি হবে হিন্দু রাষ্ট্র দিয়ে? হিন্দু রাষ্ট্র দিয়ে কিচ্ছু হয় না। মানুষ ভালো থাকার জন্য চাকরি বাকরি, মানুষের জীবনের উন্নতি, এগুলোই সবচেয়ে বড় কথা। আমি বিলিভ করি যে পাকিস্তান হয়েছে কারণ কিছু অশিক্ষিত এই দেশ থেকে চলে গেছে, যাদের ধর্ম ছাড়া কিচ্ছু জানে না তারা। এদেশে এখনো কিছু আছে যারা মনে করে তাদের ধর্মটাই সব। মুসলমানদের মধ্যে একটু গোঁড়ামি বেশি, ধর্মীয় গোঁড়ামি, সেই কারণে এই সমস্যাটা তৈরি হয়, কিচ্ছু না। তুমি পাকিস্তানের কথা উল্লেখ করলে, পূর্ব পাকিস্তান যখন তৈরি হলো, আজকে আমরা যখন দেখছি বাংলাদেশের বাঙালি আমরা যাদের বলছি, এরা কি বাঙালি রয়েছে? আর কারণ এরা নিজেদের কোথাও গিয়ে অস্তিত্ব সংকটে ভুগছে না? এদের ভাষার মধ্যে, যেটা বাংলা ভাষা, তার মধ্যে আরবি শব্দের একটা প্রচুর রয়েছে। এই কথাটা শোনা যায় যে তোমরা ওদিকে তাকিয়ে দেখো এখানে কতটা ভালো রয়েছে, শুধু এই কারণে তারা বাঙালিটাই নেই। তাদের ভাষার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, খাওয়া দাওয়ার মধ্যেও বাঙালি সত্তাটাই যেন বাংলাদেশে বিসর্জন হতে বসেছে। এটা কি সঠিক? এটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স গো, মানে রাজনীতি না একটা অন্য জিনিস আর মানুষ অন্য জিনিস। তুমি বাংলাদেশে কি কখনো মানুষের সাথে কথা বলেছো? তুমি কটা মানুষকে দেখেছো বাংলাদেশের? তুমি একটা শ্রেণীকে দেখো। বাংলাদেশের মানুষ মনে করে যে ভারত মানেই মুদি, মুসলমানরা মোদিকে মুদি বলেন, এটা খেয়াল করে দেখবে। বা একটু যারা অশিক্ষিত মানুষজন তারা মুদি বলেন। তারা মনে করে, বাংলাদেশের লোকেরা মনে করে যে ভারতবাসী মানেই মুদির সমর্থক। তাই কি সেটা কি সত্যি কথা নয়? তো বাংলাদেশেও এরকম প্রচুর মানুষ আছেন যারা সত্যি উচিত অনুচিত বোঝেন, এরকম প্রচুর শুভবুদ্ধি সম্পন্ন বাংলাদেশে মানুষ আছেন। সে কারণেই জামাত ইসলামী ভোট জেতেনি, সে কারণেই এমন একটা দল ক্ষমতায় এসছে যেখানে অ্যাটলিস্ট বাংলাদেশের পরিস্থিতি শুধরে যায়, যাতে এই পলিটিক্যাল ক্যাওয়াস, এই ধরনের ডামাডোল মানুষ চায় না। মানুষ সুখে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। কোনো একটা দেশের লোককে না একটা ট্যাগ করে দিলে এটা হয় না। তুমি পাকিস্তানে গিয়ে দেখেছো সেখানকার মানুষকে মিশেছো, এগুলো তো রাজনৈতিক বিভেদ। হিন্দু মুসলমানের মধ্যে লড়াইটা তো মানসিক। ধর্ম কোথায় গো? আজকে তুমি একটা কথা বোঝার চেষ্টা করো যে ভারতবর্ষে মুসলমানদের জন্ম হয়েছে পৃথিবীতে 1000 বছর আগে। তার আগে তারা কোথায় ছিল? ভারতবর্ষের সমস্ত মুসলমান কনভার্টেড, মোস্ট অফ দ্য মুসলিমস, তারা একসময় হিন্দু ছিল। হতে পারে সেই সময় তারা যারা কনভার্ট হয়েছিল তারা খুব বাধ্য হয়েছিল, তাদেরকে মেরে ধরে কনভার্ট করেছিল, তারা রাজি ছিল না, কেউ হয়তো অভাবে পড়ে হয়েছিল। সেই পরিস্থিতিটা বদলাতে 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 বলতে এমন একটা সময় এলো যে তারা সেই সময় কনভার্টেড হয়ে দুঃখ পেয়েছিল, তাদের পরবর্তী প্রজন্ম সেটা জানলোই না, তারা মুসলমান হয়ে হিন্দুর বিরুদ্ধে শুরু করে দিল। তারা সামাজিক সুযোগ সুবিধা হয়তো সেই সময় পেয়ে গিয়েছিল। খ্রিস্টানরা তো এরকমই হয়েছে ভারতবর্ষে, পৃথিবীতে বিভিন্ন প্রান্তে হচ্ছে। তাহলে সেই সময় মানুষগুলো যারা হয়েছিল তারা কিন্তু অখুশি ছিল। কিন্তু তার আজকে তাদেরকে তুমি পাল্টাতে তাদের পরবর্তী প্রজন্ম এসে বলছে আমি তো মুসলমান, আমি হিন্দু বিরোধিতা করছি। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, তারা কোন যুগে কনভার্ট হয়েছিল বলে তাদেরকে আবার নতুন করে কনভার্ট করা যাবে না, কারণ তাদের ধর্মীয় বিশ্বাসকে রেসপেক্ট করা উচিত। তারা যদি অন্যায় করে তাদের শাস্তি হবে। সেই আজকে আমি বিজেপি গভর্নমেন্টকে এই জন্য ধন্যবাদ দেবো যে পাক সার্কাস, মেটিয়া বুরুজ, খিদিরপুরের মতন জায়গায় হেলমেট পরতে বাধ্য করা হয়েছে। সবার জন্য নিয়ম এক হবে, মুসলমানকে তুমি আলাদাভাবে দেখার প্রয়োজনই পড়ে না। তুমি তো মাথায় চড়িয়ে রাখছো একটা সম্প্রদায়কে, তাদেরকে বোঝাচ্ছ ভাই তোমরা প্রিভিলেজড, সে কারণে যা ইচ্ছে করতে পারো। দিস ইজ নট ডান। সমস্ত ধর্মের মানুষ এক জায়গায় থাকতে পারে, শুধুমাত্র তাদের যদি তুমি প্রশাসনিকভাবে স্ট্রং হাতে তাদের কন্ট্রোল করো। ন্যায় সংহিতা তেন তুমি কেন চালু করেছে? সবার জন্য ন্যায় নীতি এক হবে। ভারতবর্ষের আইন ব্যবস্থা শুধুমাত্র কোনো একটা জাতির জন্য আলাদা হবে এরকম হতে পারে নাকি? তো সিম্পল কথা, আমার মনে হয় এইসব রাষ্ট্রফাষ্ট্রের গল্প ভুলে যাও, বেটার আমরা সুশাসনের কথা বলি। কুণালদা, আমি একটা প্রশ্ন দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে বিজেপির দুটো এজেন্ডা আমি বলবো না, দুটো কথা আমরা শুনতে পাই, হিন্দু রাষ্ট্র এবং অখণ্ড ভারত। হিন্দু রাষ্ট্রের উত্তরটা তুমি দিয়েছো আগের ইয়েতে। অখণ্ড ভারতটা তুমি তোমার নজরে যতটা ভারতবর্ষের ইতিহাসকে নিরীক্ষণ করেছো, অখণ্ড ভারত কি আগামীতে কোথাও গিয়ে সম্ভব, বা বিজেপি কি কোনোভাবে সেই দিকে হাঁটছে? মানে হাইপোথেটিক্যাল প্রশ্ন, বা তুমি ইতিহাসের ইয়েতে যদি বলো যে ভারতবর্ষে কি অখণ্ড ভারত সম্ভব? এক তো
আবারও তোমাকে রবীন্দ্রনাথের কথা দিয়ে বলি যে ওই সেই একই লাইন, বিবিধের মাঝে মাঝে দেখো মিলন মহান। এটা হচ্ছে ভারতবর্ষের একটা বিশাল বড় বিজ্ঞাপন সারা পৃথিবীর কাছে যে এতগুলো ধর্ম কিভাবে একসঙ্গে থাকে। তোমাকে একটা কথা বুঝতে হবে সৌভিক, যে তুমি ভারতকে ইন্টারনালি পলিটিক্যালি এত ডিভিশনে করা ভাবছো, কিন্তু কখনো ভেবে দেখেছো যে ভারত একমাত্র দেশ যাকে বিভক্ত করা যায়নি, ইন্টারনালি ক্ল্যাশেস করার তৈরি মানে করতে পারেনি, আমেরিকা পারেনি। পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা সবার পক্ষে সম্ভব হয়েছে, ইন্ডিয়ার ক্ষেত্রে পারেনি। ইন্ডিয়ার ইউনিটি ভীষণ স্ট্রং, আমরা যতই ভেতর থেকে মনে করি না কেন আমরা ইউনাইটেড ভীষণ। আজকে এই ইউনিটিটাই ইন্ডিয়ার স্ট্রং পয়েন্ট। তুমি কি মনে করছো বিজেপিকে মুসলমানরা ভোট দেয় না? উত্তরপ্রদেশে দিয়েছে ভোট, পশ্চিমবঙ্গে আগামী দিনে দিয়েছে এবং দেবেও। মানুষ ভালো থাকতে চায় গো। আর সেকেন্ড প্রশ্নের উত্তর হচ্ছে, আমি কোনোদিন চাই না যে অখণ্ড ভারত হোক, কারণ কিছু বিষ পিঁপড়ে আছে যেগুলোকে আমার দেশে ঢুকুক আমি চাই না। এক্স্যাক্টলি, ওই নাম্বারটা যারা এত বছর ধরে ওইখানে থেকেছে তাদের তো বিষ পিঁপড়েরা দেশ থেকে বেরিয়েছে, কিছু বিষ পিঁপড়ে আছে দেশের বাইরে আছে, অন্য দেশে আছে, ওরা সবাই খারাপ নয়, কিন্তু কিছু বিষ পিঁপড়ে আছে ওখানে। ওই বিষ পিঁপড়েগুলো আমাদের দেশে ছিল আগে, ওগুলো এখান থেকে বেরিয়েছে। কিছু জঙ্গি মানসিকতার, যারা লিটারেলি জঙ্গি, তারা অশিক্ষিত, মূর্খ, তারা মনে করে ধর্মটাই একমাত্র এবং ধর্ম প্রতিষ্ঠা করার চেষ্টা করে তারা সর্বত্র। তারা মনে করে হিন্দুত্ব তাদের জন্য থ্রেট, সে কারণে তারা মোদিকে ভয় পায়, এবং যতদিন বিজেপি আছে এই ভয়টা তারা পাবে। এবার তুমি বলবে তুমি কি বিজেপিকে সমর্থন করে এটা কথা বলছো? আমি মনে করি ভারত হচ্ছে সমস্ত সম্প্রদায়ের থাকার জায়গা, বাট আলটিমেটলি এটা তো ভাই হিন্দুদেরই জায়গা ছিল। হিন্দু ধর্ম সেই ধর্ম যে ধর্ম থেকে এত ধর্মের জন্ম হয়েছে। হিন্দু ধর্মের এই উদারতাটা যদি মানুষ না বোঝে, এবং সবাইকে আপন করে নিয়েছে, অবশ্যই দেখো কনফ্লিক্ট কি হয়নি, হয়েছে ভাই। হিন্দুরা কি মারেনি এদেরকে, বুদ্ধিস্টদের মেরেছে। মানুষ তো ভাই হিন্দু 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 করছে। একটা হিন্দু পাশের বাড়ির একটা বদমাইশ হিন্দুকে সে জানে সেই লোকটা তো বদমাইশ। ঠিক ঠিক, তোমার পাশের বাড়িটা লোক জমি নিয়ে তোমাকে কালকে মেরেছিল। হিউম্যান কনফ্লিক্ট তো থাকবেই, অবশ্যই থাকবে। মানুষ ভালো মন্দ হয়, সে হিন্দু বলে কি ধোয়া তুলছি বাদা নাকি? আমি হাজার বদমাইশ হিন্দুকে চিনি। তো বিষয়টা হচ্ছে এটা, গল্পটা হচ্ছে তোমাকে না মাইক্রো লেভেলে দেখতে হবে। আমি সিম্পল একটা কথা বলি, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এসছে তাতে দুটো ভালো জিনিস হয়েছে। এক, ভারত ইউনাইটেড হয়েছে, আমাদের আর কাল থেকে মনে হবে না আমরা অন্য একটা দেশে আছি। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি সিম্পল মানুষ ভাই, আমি এত রাজনীতি বুঝি না। এন্ড অফ দ্য ডে ভারতের প্রত্যেকটা রাজ্য যে ধরনের সুবিধা পায়, আমি সেই সুবিধাগুলো চুটকিতে পাবো। এত ফাইলের লড়াইয়ে আমরা লড়বো না। কালকে ফ্লাইওভার্স হবে, এখানে হবে, কে আটকাবে? কেউ তো আটকানোর নেই। বিল পাস করলে এখানেও হবে। পশ্চিমবঙ্গ ভারতের পার্ট। আমার রাজ্যের যদি যে ক্ষমতা ছিল সে যদি এটাকে অ্যাকসেপ্ট করে নিত যে রাজনীতির জায়গা, কিন্তু এই পলিটিক্সটা করবো না, একেবারেই তাই, কিন্তু এটা করেনি, নোংরামি করেছে। যেটা তিনি কদিন আগেও একটা তিনি বলে নয়, তার আগের বাবুরা, যারা অশিক্ষিত বুর্জুয়া বাবুরা, তারাও কিন্তু ক্ষমতা নেব না, আমরা বাইরে থেকে সাপোর্ট করব, আমাদের এত লোক ভোট দিল, বাইরে থেকে সাপোর্ট করলো, কদিন নিউক্লিয়ার ডিল হলো, চলে এলো এখানে। আরে নিউক্লিয়ার ডিল খায় না মাথায়, এখানে পশ্চিমবঙ্গে তখন কমিউনিস্ট নেতার বাচ্চা যারা ওইসব চালাচা মুন্ডা জিজ্ঞেস করতাম, তারা বলতে পারতো না এই নিউক্লিয়ার ডিলটা কি, জানেই না, নামতে বলেছে নামবো। সো ফ্যালাসি পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা করেছে, দেন মমতা ব্যানার্জি করেছে। আজকে ভাই একটু শান্তিতে বাঁচতে দেয়, যদি খারাপ কিছু করে বিজেপিকে সরিয়ে দেবে, লোক কি আছে, ভোট হবে তো। সেটা কুণাল, তোমার সাথে কথা বলতে বসলে মানে আমার এত টপিক রয়েছে, আমি তোমাকে বলি সবসময় যে একটা এপিসোডে কখনো শেষ হবে না। মানে এটা একটা পার্ট নিয়ে কথা বললাম, যেটা সামগ্রিক রাজনীতি বাংলা বাঙালির, এবং সেই ইতিহাসটা কোথার থেকে আসছে। আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়েও কথা বললাম, এবং সেই সুবাদে বাংলা ভাগটা আসবেই, কারণ এখনকার বিজেপি এসছে এবং একটা সমস্ত কিছু নিয়ে একটা কথা আবার নতুন করে উঠেছে। কিন্তু তোমার কাছে মানে যদি কথা বলতে বসা হয়, প্রচুর বিষয় রয়েছে, প্রচুর জানার রয়েছে। কিন্তু তোমাকে লাস্ট একটা কথা বলবো, বলো। লাস্ট কথা এটা আমার, আমি আদ্যপ্রান্ত ভারতীয়। আমি মনে করি ভারতের জন্মলগ্ন থেকে, ভারত যখন থেকে সৃষ্টি হয়েছে অ্যাজ আ নেশন, মানে এর আগে তো ভারত বিভিন্ন প্রভিন্সে ভাগ ছিল, স্বাধীনতার পর থেকেই ধরি, সে সুভাষচন্দ্রকেও আমি ধরে রাখি সেই সময়েরই মানুষ, ইভেন নেহরু, ইভেন ইন্দিরা গান্ধী, ইভেন রাজীব গান্ধী, নরসিমা রাও, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং,
নরেন্দ্র মোদী। প্রত্যেকটা মানুষের অবদান আছে এই দেশকে তৈরি করার জন্য। পলিটিক্যালি আমরা ডিভাইডেড হতে পারি, বাট এই প্রত্যেকটা মানুষের ভিশন আমাদের দেশকে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। শেপ করেছে। না হলে আমরা আজকে বাংলাদেশ বা পাকিস্তান হতাম। আমাদের দেশের নেতারা যতই রাজনৈতিকভাবে তাদের মধ্যে বিরোধিতা থাক না কেন, তারা নিজের দেশকে উন্নত করার জন্য প্রত্যেক পদে লড়াই করেছে। আজকে তুমি নেহরুকে অনেক গালাগাল দিতে পারো, বাট তারও মহাকাশ বিজ্ঞানের প্রতি অনেক নজর ছিল, সেও ভারতকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। ভুল ডিসিশন অনেক আছে। ইন্দিরা গান্ধী অনেক কিছুতে চেষ্টা করেছেন, রাজীব গান্ধী অনেক কিছু চেষ্টা করেছেন। আমি পিভি নরসিমহা রাও না থাকলে আমাদের দেশের অর্থনৈতিক বদল হতো না। ডক্টর মনমোহন সিং না থাকলে আমরা আজকে এই আধুনিক টেলিকমিউনিকেশন পেতাম না। অটল বিহারী বাজপেয়ী না থাকলে আমরা পরমাণু বোম পেতাম না, আমরা ভারতের নতুন রাস্তাঘাট পেতাম না, আরো অনেক কিছু পেতাম না। আজকে নরেন্দ্র মোদী না থাকলে আমরা নতুন ভারত পেতাম না। বিরোধিতা করো রাজনৈতিকভাবে, কিন্তু দেশের নেতাদের কখনো অস্বীকার করো না, কারণ অন্যান্য অনেক দেশ থেকে ভারত আজকে মাথা তুলে দাঁড়িয়েছে বিকজ অফ আওয়ার লিডার্স। এটা আমি বিলিভ করি, আমার সাথে একমাত্র নাও হতে পারে। মানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে না, মানে প্রচুর তোমার সাথে প্রচুর এপিসোড করার রয়েছে, একটা এপিসোডে শেষ হবে না। কিন্তু আজকের জন্য কুণালদা থ্যাংক ইউ সো মাচ। তোমার কেমন লাগলো? একটা ভাস্ট আলোচনা করলাম, তুমি যদি দু চার কথা বলতে চাও তাহলে কিছু বলে যাবে। আসলে কি জানো তো, সারাদিন তো এসব নিয়েই বসে থাকি, কখনো কখনো মনে হয় যে এগুলোর বাইরেও কিছু বলি। আসলে আমার মাঝে মাঝে মনে হয় আমি মানুষটা এটাতে ঢেকে যাই। আমি অ্যাকচুয়ালি হার্ডকোর রাজনীতির লোক নই বা রাজনীতির কথা বলার লোক নই। আমি নেতাজি নিয়ে কাজ শুরু করেছিলাম শুধুমাত্র আমার আবেগের জন্য। কারণ তুমি হয়তো জানো না, এখনো অনেক কিছু দেখলে আমার ভেতর থেকে ফুপিয়ে কান্না আসে। সেদিনকে হঠাৎ করে একটা ভগৎ সিং এর একটা রিল দেখছিলাম, ওনার পরিবারের একজন একটি শোতে গিয়েছিলেন যেখানে সোনালী বেন্দ্রের সাথে কথা হচ্ছিল, রিলটা ভাইরাল হয়েছে। উনি ভগৎ সিং সম্পর্কে কিছু কথা বলছিলেন শোতে। হ্যাঁ, সেটা দেখে না আমার ভেতর থেকে একটা ফুপিয়ে কান্না আসছিল এই মানুষগুলোর কথা ভাবলে, যে আজকে রাজনীতির এই নোংরা খেলা আমরা দেখি। এরা দেশের জন্য কি করে গিয়েছে, আমরা কি করছি। এরা দেশের জন্য শুধু করে যায়নি, এরা কোনো কিছু পাবে না জেনে করেছে। আজকে তুমি কোথায় দাঁড়িয়ে আছো ভাবো। আজকে লোক মরতে বসেছে, তাও তার রাজনৈতিক আখের গোছানোর জন্য নতুন দল চাই। কিছুদিন আগেও যে লোকটা একটা নেত্রীকে স্যালুট করতো, আজকে তাকে ছেড়ে দিয়ে চলে গিয়ে অন্য একটা দল জয়েন করেছে। এরা হচ্ছে আমাদের লিডার্স। এদেরকে আমরা মনে করি আমাদের নেতা, এদেরকে নেতা বানিয়েছি। আর যাদেরকে আমরা পড়লাম না, যাদের কথা জানলাম না, সেই মানুষগুলোর ইতিহাসটা শুধুমাত্র একটা 23শে জানুয়ারি এলো, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, একটা মালা দিয়ে রেখে দিলাম। কিন্তু এই মানুষগুলো তো জীবিত ছিল এক সময়, এদের তো জীবন ছিল একটা। এই জীবনটা তো তারা দিয়ে গেল পুরোটা। কি পেল? বাচ্চা বাচ্চা ছেলে সব কটা, কি বুঝেছিল এরা জীবনে? আজকে তোমরা যাদের জন্য এই দেশটা পেয়েছো, সেই দেশটাকে সুন্দর করার কোনো দায়িত্ব তোমাদের নেই। শুধু খাবে, লুটবে। এই লোটার রাজনীতি থেকেই আমরা বাঁচতে চেয়েছিলাম সবসময়। কিন্তু এটার জন্য মানুষও দায়ী গো। মানুষকে বুঝতে হবে তার নেতাকে। জনগণ যেমন হয়, নেতা ঠিক তেমনই হয়। তো এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা সত্যি হারিয়ে যাচ্ছি বাঙালি। বাংলাকে জাগতে হবে। সেটা রাজনৈতিক উত্থান কি হবে আমি জানি না, কিন্তু সামাজিক উত্থান কি হবে, এই প্রশ্নটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। আমি সামাজিক উত্থানের পক্ষে, রাজনৈতিক নই। তো আমার চেতনা, আমার ভালো লাগা, আমার পড়াশুনো সমস্তটা স্বাধীনতা সংগ্রাম, আমার দেশ, আমার দেশের চেতনা। আমি এখনো ফ্ল্যাগ উত্তোলন করার সময় জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে আমার শরীর অন্যান্যদের মতনই হয়তো কাটা দেয়। আমি ফিল করি আমার নেশনকে সেভাবে। সো এই চেতনা যদি না থাকে তাহলে মানুষ চোর ছাড়া আর কিছু হতে পারে। আর সেটাই আমাদের নেতারা হয়েছে। আই উইশ নিজে নতুন দিন হয়তো বদলাবে। কিছু লোককে চিনি যারা বিজেপিতে এই মুহূর্তে আছে, তারা মানুষ ভালো খুবই। তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে প্রচুর আলোচনা করেছি রাজনীতির বাইরে। তারা নেতাজি নিয়ে ভীষণ আগ্রহী। আমি মনে করি তারা যদি আগামী দিনে ভালো কিছু করে, বাট অ্যালার্মিং ফর বিজেপি, প্রচুর লোক আবারও খাবো বলে বসে পড়েছে। তারা ভাবছে তৃণমূল খেয়েছে আর আমিও খাবো। এটা যদি আবারও ঘটে, এটা তো সিনেমা দেখছি না ভাই, এটা আমাদের জীবন। আমরা আগামী দিনে কীভাবে বাঁচবো সেটা ডিপেন্ড করবে এই নেতাদের ওপর। সো ঘুরে ফিরে একটাই কথা, যে তোমার নেতা কেমন তার উপর তোমার দেশ। তুমি কেমন তার উপর তোমার নেতা, তার উপর তোমার দেশ। দ্যাটস অল। কুণালদা, আজকে এপিসোডটা এখানেই শেষ করবো। অনেক সময় হয়ে গেছে। প্রচন্ড ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে।
এবং আগামীতে আমরা যখন আবার তোমাকে ধরো, আমার তো প্রচুর তোমার সাথে কথা বলার রয়েছে, সেই জায়গা থেকে আমার মনে হয় তুমি আবারও আসবে, কারণ আমার তোমার প্রতি যে ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে তুমি জানো ব্যক্তিগত ক্ষেত্রে, তুমি না বলবে না আশা করছি। নিশ্চয়ই দেখা হবে। তো অসংখ্য ধন্যবাদ তোমাকে। ভালো থেকো, সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা।